আর টিউবুলিন সাব ইউনিটের দুইটার মাঝখানে ডিফারেন্স দেখেছিলাম সাব ইউনিট গুলোর মাঝখানে, এবং ওইটার সাথে সাথে অ্যাক্টিন ফিলামেন্ট এবং মাইক্রোটিউবুলস সেটারও কিছু কিছু ডিফারেন্স দেখেছিলাম। এবং বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা পলিমারাইজেশন গুলো দেখবো। এই যে সাব ইউনিট গুলো পড়ে আসলাম, এগুলা কিভাবে ফিলামেন্টাস একটা রূপ ধারণ করে, দ্যাট মিনস ওরা কিভাবে পলিমারাইজড হয়ে ফিলামেন্ট প্রডিউস করতেছে। আর এটার যে পলিমারাইজেশন কিন্তু একটা আমরা দেখে এসেছি, কিসের ক্ষেত্রে একটা পলিমারাইজেশন দেখানো হয়েছে বলতো? একটা পলিমারাইজেশন অলরেডি পড়ানো হয়েছে, কিসের ক্ষেত্রে? ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ক্ষেত্রে। একটু বুদ্ধি খাটালেই তো হয়, ম্যাডাম এই স্লাইডের মধ্যে লিখে রাখছে অ্যাক্টিন ফিলামেন্ট আর মাইক্রোটিউবুল, মাঝখানে বাকি কি গেছে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওইটার পলিমারাইজেশন কিন্তু অলরেডি তোমাদের পড়ানো হয়ে গেছে। সো এখন আমরা যেটা দেখবো অ্যাক্টিন আর মাইক্রোটিউবুলের পলিমারাইজেশন দেখবো। ফার্স্টে অবভিয়াসলি অ্যাক্টিন দেখবো। পলিমারাইজেশন অফ অ্যাক্টিন এই সাইডে y axis এ লেখা আছে পার্সেন্ট অ্যাক্টিন সাবইউনিট ইন দা ফিলামেন্ট, দ্যাট মিন্স y এর যত তুমি উপরে উঠবা, 0 থেকে যত উপরে যেতে থাকবা, দ্যাট মিন্স মানে কি সাবইউনিট ফিলামেন্টের মধ্যে অ্যাক্টিনের পরিমাণ তত বাড়তে থাকবে, তাই না? বুঝা গেছে? পার্সেন্ট অ্যাক্টিন সাবইউনিটস ইন ফিলামেন্টস, দ্যাট মিন্স এই 0 থেকে আমি যত উপরে যাব ফিলামেন্টের মধ্যে ফিলামেন্টের মধ্যে অ্যাক্টিন সাবইউনিটের পরিমাণ বাড়তে থাকবে, পার্সেন্টেজটা বাড়তে থাকবে। এই যে দেখো এরকম 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 করে একটা ফিলামেন্ট হচ্ছে, মানে কি এটাকে কি এটা কোনো ফিলামেন্টই না, এখান থেকে এটা একটা নিউক্লিয়াস, এরকম বাড়তে বাড়তে এই যে একটা ফিলামেন্ট হয়েছে, যত উপরে গিয়েছে আমার অ্যাক্টিনের সাবইউনিটের পার্সেন্টেজটা বেড়েছে, সেটাই বলেছে। আর এক্স এক্সিসে আছে আমার টাইম, জাস্ট টাইম, কতটা টাইম যাচ্ছে, দ্যাট মিন্স কি টাইমের সাথে সাথে ফিলামেন্ট সাবইউনিট গুলো অ্যাড হবে আর একটা বড় ফিলামেন্ট তৈরি হবে। এখন দেখো উপরে কি লেখা আছে, তিনটা স্টেপ যে আমি বলেছি সেই স্টেপের নাম দেওয়া আছে, নিউক্লিয়েশন অর ল্যাগ ফেজ, সেকেন্ডলি হলো ইলংগেশন অথবা গ্রোথ ফেজ, এবং লাস্ট যেটা আছে সেটা হলো স্টেডি স্টেট অর ইকুইলিব্রিয়াম ফেজ। দেখো প্রথম যেটা লেখা আছে নিউক্লিয়েশন, নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে একটা নিউক্লিয়াস প্রডিউস হবে, দ্যাট মিন্স নিউক্লিয়াস বলতে আমাদের সেলের নিউক্লিয়াস না, যে নিউক্লিয়াস বলতে বোঝা যাচ্ছে যেখানে একটা কেন্দ্রবিন্দু। তো এই যে প্রথম তো ফিলামেন্ট, আমি বারবার বলেছিলাম যে তোমাদের ফিলামেন্টের মধ্যে অ্যাক্টিন গুলো খুবই র্যাপিডলি অ্যাটাচও হচ্ছে, আবার ওইখান থেকে ডিস অ্যাটাচমেন্টটাও খুবই জলদি হচ্ছে। বাট এটা তখন কেউ কোশ্চেন করো নাই ম্যাডাম ফিলামেন্টটা প্রথম প্রডিউস কিভাবে হচ্ছে? একটা ফিলামেন্ট, ছোট একটা ফিলামেন্ট আমার কাছে আছে, সেটার মধ্যে অ্যাটাচমেন্ট হতে পারে, ডিসঅ্যাটাচমেন্ট হতে পারে, এডিশন হতে পারে, লুজ হতে পারে, সব হতে পারে, বাট ফিলামেন্টটা তো আগে প্রডিউস হতে হবে, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। সো হ্যাঁ, তো ফিলামেন্টটা কিভাবে প্রডিউস হবে? প্রথমে কি হবে, ফিলামেন্ট প্রডিউস হওয়ার জন্য খুবই অল্প কয়টা সাব ইউনিট, সে তিনটা সাব ইউনিট যেটা ফিগারে দেওয়া আছে, এরা নিজেরা অ্যাটাচড হবে, এরা নিজেরা ফার্স্টে নিজেরা নিজেরা জয়েন্ট হবে, জয়েন্ট হয়ে একটা অলিগোমার প্রডিউস করবে। কজ প্রোটিউসার সাব ইউনিট কি সিঙ্গেললি ওরা হলো মনোমার, কয়েকটা জয়েন্ট হয়ে সেটা প্রডিউস করতেছে অলিগোমার। ইট ইজ নট এ ফিলামেন্ট, ঠিক আছে, এজন্য এটাকে বলা হচ্ছে অলিগোমার। এই অলিগোমারটা হলো একটা অ্যাক্টিন ফিলামেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে নিউক্লিয়াস হিসাবে কাজ করে, ঠিক আছে, এজন্য বলা হচ্ছে নিউক্লিয়েশন। এই ফেজ দেখো এখানেই শেষ, এই বরাবর যদি তুমি টানো দ্যাট মিন্স অলিগোমার। ফার্স্ট থেকে অলিগোমার হওয়া পর্যন্ত যতটুকু ফেজ সেটাকে আমরা বলবো ল্যাগ ফেজ অর নিউক্লিয়েশন। ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাম। ওকে, সো অলিগোমার থেকে দেন হলো কি হবে, অলিগোমার থেকে কি হয়েছে, ইলংগেট করেছে, ফিলামেন্টটা বড় হয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে ইলংগেশন ফেজ। অলিগোমার থেকে যতক্ষণ পর্যন্ত আমার ফিলামেন্ট বড় হতে থাকবে ততটুকুই কি আমি কি বলবো, গ্রোথ ফেজ অর ইলংগেশন ফেজ। এখন ঠিক আছে ম্যাডাম, তো এই আমার কি ফিলামেন্ট পলিমারাইজ, অলিগোমার হলো, পলিমারাইজ হলো, বড় হলো, আবার আরেকটা ধাপ কি, আরেকটা ধাপ হলো স্টেডি স্টেট। এখানে হলো কি হয়, আমার যে ফিলামেন্ট আছে তার লেন্থ বাড়েও না কমেও না, যেমন আছে তেমনই থাকে, একদম ফিক্সড একটা পজিশনে, একটা পজিশন না ঠিক ফিক্সড একটা দৈর্ঘ্য বা তোমার লেন্থের মধ্যে থাকে, বাট ওর মধ্যে কন্টিনিউয়াস এডিশন হতে থাকে এবং কন্টিনিউয়াস লুজও হতে থাকে। দেখো অ্যারোগুলো দেখলেই বুঝবা,
নিচের দিকে কি দেখাচ্ছে, প্লাস ইন্ডের ক্ষেত্রে অ্যাক্টিন মনোমার গুলো অ্যাটাচ হচ্ছে। আবার উপরের অ্যারোগুলো যদি একটু খেয়াল করো, এখান থেকে কিন্তু অ্যাক্টিন মনোমার বা অ্যাক্টিন সাবইউনিট গুলো ডিসঅ্যাটাচমেন্ট হচ্ছে, রাইট? একদিকে অ্যাটাচমেন্ট হচ্ছে আর একদিকে ডিসঅ্যাটাচমেন্ট হচ্ছে। বুঝতে পেরেছো? জি সো ম্যাম। এই অ্যাসোসিয়েশন অথবা ডিসোসিয়েশন এই দুইটার রেট সেম। এই স্টেডি স্টেটে এসে এই দুইটার রেট সেম, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে স্টেডি স্টেট বা ইকুইলিব্রিয়াম ফেজ। আমরা কিছু কিছু রিঅ্যাকশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম ফেজ পড়েছি না? জি ম্যাম, সাম্যাবস্থা। সাম্যাবস্থা এরকমই। এই অ্যাক্টিন পলিমারাইজেশনের এটা হলো সাম্যাবস্থা। মানে কি এই জিনিসটি স্থির না। আমরা রিঅ্যাকশনের ক্ষেত্রেও এটাই করেছি, রিঅ্যাকশনটা কন্টিনিউয়াস চলতেছে, বাট যে লেভেলের সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, প্রোডাক্ট থেকেও সাবস্ট্রেট আবার কনভার্ট হয়ে যাচ্ছে। বাট রিঅ্যাকশন কিন্তু কন্টিনিউয়াস চলতেছে, বাট ওদের পরিমাণ কমতেছে আর বাড়তেছে না। জিনিসটা এরকমই, যেই পরিমাণ মনোমার অ্যাটাচ হচ্ছে সেই পরিমাণ মনোমার আবার ডিসোসিয়েটও হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কন্টিনিউয়াস একটা র্যাপিড অ্যাটাচমেন্ট ডিসঅ্যাটাচমেন্ট সব হচ্ছে, বাট লেন্থ কমতেছে আর বাড়তেছে না। ঠিক আছে, সবাই Yes, ক্লিয়ার ma'am. আমার কথা? ওকে, এটাই ছিল মেন ধাপ। আর এখানে একটু ইলাবোরেট করে দেওয়া আছে, এটা দিলেও যা না দিলেও তা, জাস্ট তোমাদের দেখানোর জন্য। এই যে দেখো, এই যে কনসেন্ট্রেশনটা আসছে, এই কনসেন্ট্রেশনটাকে বলা হয় সিসি বা ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন। মানে এই কনসেন্ট্রেশনটা হলো তোমার পুল। আচ্ছা, আমি কি তোমাদেরকে পুল বুঝাইছি? এটা পড়ার আগে পুল পড়ানো হয়েছে? No, ma'am. পুল হলো তোমার ফ্রি সাব ইউনিট গুলো যেখানে ফ্রি হিসাবে থাকবে, আই মিন মনোমার গুলো তো কোথাও থাকতে হবে, তাই না? তোমার সেলের একটা, এজন্য বলা হচ্ছে ফ্রি সাব ইউনিট পুল। মানে ওইখানে সাব ইউনিট গুলো ফ্রি অবস্থায় আছে, পলিমারাইজড হওয়ার জন্য তারা রেডি। ঠিক আছে, ওগুলাকে বলা হয় ফ্রি সাব ইউনিট পুল। তো এখানে হলো এই পুরো ফিগারটা, এই বক্সটাকে যদি ধরো, এখানে একটা ফ্রি সাব ইউনিট পুল আছে, সেখানে প্রচুর পরিমাণে আমার ফ্রি সাব ইউনিট আছে, ওইখান থেকে কিছু কিছু সাব ইউনিট জয়েন্ট হচ্ছে, আবার কিছু কিছু সাব ইউনিট, এখানে জয়েন্ট সাব ইউনিট গুলো, দ্যাট মিনস পলিমারাইজড সাব ইউনিট গুলো আবার মনোমারে কনভার্ট হয়ে ওই পুলে চলে যাচ্ছে। ঠিক আছে, সো এখন পুলের যে কনসেন্ট্রেশনটা, মানে যেই কনসেন্ট্রেশনে এই সাম্যাবস্থাটা আসবে, তাকে আমরা বলবো ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন অর সিসি, দ্য কনসেন্ট্রেশন অফ মনোমার্স এট স্টেডি স্টেট। মানে পুলের পুলের মধ্যে সাব ইউনিটের যেই কনসেন্ট্রেশনে ইকুইলিব্রিয়াম স্টেটটা আসে, ঠিক আছে, ওইটাকে আমরা বলবো ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন। আরেকটা জিনিস, এই যে ইলংগেশন ফেজ, কেউ যদি মনে করে থাকো যে ইলংগেশন ফেজে খালি বড়ই হবে, আই মিন মনোমার অ্যাটাচই হবে, এরো চিহ্ন তিনটে কিন্তু অ্যাটাচমেন্ট দেখাচ্ছে, খালি অ্যাসোসিয়েটই হবে তা কিন্তু না, এখান থেকেও ডিসঅ্যাসোসিয়েট হবে। বাট অ্যাসোসিয়েট যদি আমার 90% হয়, ডিসঅ্যাসোসিয়েশন মাত্র 10% হবে। সো রেটটা কোথায় যাবে? অবভিয়াসলি ইলংগেশনের দিকে যাবে। 90 এর কাছে 10 তো হাতে গোনার মতো কিছুই না। লাইক 9টা অ্যাটাচমেন্ট হলে একটা মাত্র ডিসঅ্যাসোসিয়েট হচ্ছে, সো ও তো জলদি জলদি করে বড়ই হবে, রাইট? ওই একটা যে চলে গেছে, এটা কি আর চোখে পড়বে? অবভিয়াসলি চোখে পড়বে না। বুঝতে পেরেছো আমার কথা? Ma'am. জি সাপোজ একটা ম্যাম, বাচ্চাকে এখানে এক একটা প্যাকেট লেখা আছে চকলেট দেওয়া হলো। সিসি সমান বলো। কাপ বাই কন, এটা কি ম্যাম উপরে ওটা লেখা তো আছে আমি যে? এখনো যাইনি, ওটা তো এখনো যাইনি, আমি তোমাদের ম্যাম, এই ফিগার বুঝো। সিসিটা ম্যাম আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা ঠিক আছে, সিসিটা হলো আচ্ছা অ্যাক্টিন সাব ইউনিট, ফ্রি সাব ইউনিট পুলটা কি কেউ বুঝেছো? ম্যাম, ওখানে হচ্ছে যে আমাদের মনোমার গুলা হচ্ছে জমা থাকবে, যেগুলা হচ্ছে যে ওই ইতে যে যুক্ত হবে, গ্রোয়িং অ্যাক্টিং ফিলামেন্টস এ যুক্ত হবে। আচ্ছা, এটা কিন্তু কোনো আলাদা পার্টস বা সেলের আলাদা কোনো কম্পার্টমেন্ট না, তোমার সেলের সব জায়গায় তো এটা থাকে, সাইটোপ্লাজম ধরো, এখন ফ্রি সাব ইউনিট তো সেলের মধ্যে ঘোরাফেরাই করতেছে, সো ওগুলাকে বোঝানোর জন্য এটাকে বলা হয় সাব ফ্রি পুল অফ ফ্রি সাব ইউনিট। ঠিক আছে, বিকজ বডিতে অনেক পরিমাণে, প্রতিটা সেলে অনেক পরিমাণে ফ্রি সাব ইউনিট আছে, এজন্য বলা হচ্ছে। বাট মনে করো না যে এটা মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের মতো কোনো একটা আলাদা অর্গানের মধ্যে, সেখানে একটা পুকুরের মতো। ঠিক আছে, সেলের মধ্যে যতগুলো ফ্রি সাব ইউনিট আছে ওটাকে বলতেছে পুল। পুল কেন বলতেছে? কজ ওদের একটা কনসেন্ট্রেশন মেজার করা হয়, এক এক সময় কনসেন্ট্রেশনটা এক এক রকম থাকে। মাঝে মাঝে অ্যাক্টিন সাব ইউনিটের ইলংগেশন এত পরিমাণে দরকার হয়, পুল থেকে অনেক মনোমার এসে অ্যাক্টিনে যুক্ত হয়ে যায়। তো সো স্বাভাবিকভাবেই পুলের মধ্যে কনসেন্ট্রেশন, মনোমারের কনসেন্ট্রেশন গুলো কমে যায়, তাই না? সাব ইউনিটের কনসেন্ট্রেশন কমে যাবে, কজ ম্যাক্সিমাম সাব ইউনিট গুলো যদি পলিমারের মধ্যে এসে অ্যাটাচড হয়ে থাকে, ওরা তো আর ফ্রি অবস্থায় নাই,
ওরা তো পলিমার হয়ে গেছে, ওরা তো আর সাব ইউনিট অবস্থায় নাই। সো সেল থেকে অনেক বেশি সাব ইউনিট পলিমারে চলে গেল, সেলের মধ্যে কি হলো, ওদের কনসেন্ট্রেশন কমে গেল, তাই না? আবার এমনও হতে পারে এখন তোমার সেলটা শ্রিঙ্ক করতে চাচ্ছে, বা ওই যে আমি সেলকে পাঞ্চ করছি, অ্যাক্টিন আমার কমে যেতে হবে, দ্যাট মিন্স কি অ্যাক্টিনের ডিসোসিয়েশন হতে হবে, অ্যাক্টিনকে ছোট হতে হবে। তখন কি ও ইচ্ছা মতো ডিসোসিয়েট করে দিবে ওর পলিমারাইজড ইউনিট গুলোকে। সো তখন কি, যখন ডিসোসিয়েট হয়ে মনোমার মনোমার হয়ে যাবে, ওরা আবার সাব ইউনিটে কনভার্ট হবে, দ্যাট মিন্স কি পুলের মধ্যে ওদের কনসেন্ট্রেশন আবার বেড়ে যাচ্ছে, তাই না? এরকমই তো। সো যেই কনসেন্ট্রেশন সেলের মধ্যে, সাব ইউনিটের যেই কনসেন্ট্রেশনের মধ্যে অ্যাক্টিন ফিলামেন্ট একটা ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছায়, তাকে আমরা বলবো ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন। এবার কি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, গুড। সো এই ফিগারটা যেটা বলতেছিলাম, এটা দেখানোর জন্য ক্লিয়ারলি যে দেখো আমি কি বলেছি, এই দিকে টাইম গিয়েছে, তাই না? এখানেই তো টাইম শেষ। বাট এই ফিগারটা যদি দেখো, টাইম কিন্তু আরো বেশি দেখানো হয়েছে, বাট অ্যাক্টিনের লেন্থ একটুও বাড়ে নাই। এটাই কনফার্ম করার জন্য এই ফিগারটা তেমন কোনো ইম্পর্টেন্ট ওরা কিছুই না, এটা না দিলেও না, এটাই মেন। এটা জাস্ট এটা দেখানোর জন্য যে টাইম যদি আমি আরো বাড়াই, অ্যাক্টিনের লেন্থ কি বাড়ে কিনা। না, অ্যাক্টিনের লেন্থ বাড়ে নাই, ফিলামেন্ট যতটুকু এখানে ছিল টাইম বাড়ানোর পর ততটুকুই আছে। বুঝতে পেরেছো? এখন আসো এখানে, এই ফিগার এখানে যা লেখা আছে, আমি যা এতক্ষণ বক বক করেছি সবগুলো লেখা আছে। ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনটা দেখাই। Steady state at which the rate of addition of new subunit to the filament end is exactly balanced by the rate of subunit dissociation from the ends. মানে শেষ প্রান্তে যতগুলো সাবইউনিট যুক্ত হবে তার রেট, এবং শেষ প্রান্ত থেকে যতগুলো সাবইউনিট চলে যাবে তাদের রেট সেম। The concentration of free subunit left in the solution at this point is called critical concentration. মানে এরকম রেট দুইটা সমান হওয়ার সময় পুলের মধ্যে যেই কনসেন্ট্রেশনটা থাকতে হবে সাব ইউনিটের, সেটাকে আমরা বলবো ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন বা সিসি। The value of the critical concentration is equal to the rate constant for subunit loss divided by the rate constant for subunit addition, that is cc is equal to k off by k on. এই অফ আর অনটা যেটা দেখেছো, অফটা কে এর নিচের দিকে হবে, ঠিক আছে? মানে কিছু আমরা জিনিস লাইক যখন সংকেত লিখতে যাই, সাপোজ এইচ পানির ওয়াটারের যে মলিকুলার ফর্মুলা H2O, টুটা কি হাইড্রোজেনের একটু নিচের দিকে লিখি না? এই বুঝতে পারছি অফ ম্যাম, কে দেন অফ হবে, একটু নিচে গিয়ে হবে, অনটাও সেম। অনটাও এরকম হবে। আর তোমরা পরীক্ষার খাতায় 70% মানুষই এটাই লিখবে। আমি যতক্ষণ ধরে বুঝাইলাম কিছুই হবে না, এটাই লিখে রাখবে। মেল না ফিমেল? এজন্য বারবার করে বোঝানো, বুঝছো? ম্যাম কেউ খাতে নোট থাকে, সব লিখে নাও এটা। ম্যাম হ্যাঁ বলো। মোটামুটি ম্যাম এই সিসির কোনো কি স্ট্যান্ডার্ড হচ্ছে যে মান আছে যে যখন এটার কনসেন্ট্রেশন এত থাকবে তখনই স্টেডি স্টেট হবে? না, এরকম কোনো মান নেই। তোমার সেল হলো কন্টিনিউয়াস একটা চেঞ্জিং অবস্থায় আছে, সে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তুমি নড়াচড়া করতেছো, সবকিছু নড়তেছে, ইভেন দুনিয়া ঘুরতেছে, আমরাও ঘুরতেছি, ওটাও ঘুরতেছে, ঠিক আছে? বডির প্রতিটা জিনিসই ঘুরতেছে। তো যখনই তুমি একটা মুভেবল অবস্থার মধ্যে আছো, অ্যাক্টিন গুলার কন্টিনিউয়াস র্যাপিড অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন হচ্ছে, এবং ডিপেন্ডিং অন দ্য চেঞ্জ এদের অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশনের রেটটাও চেঞ্জ হয়। সো এই সিসিটাও চেঞ্জ হয়, বুঝেছো? এই সিসি ইকুয়াল টু কে অফ কে অন, এটা বুঝি না। কে অফ হলো যে দুইটা রেট বলেছিলাম না, অ্যাসোসিয়েশনের রেট আর ডিসোসিয়েশনের রেট। তো রেট তো যেহেতু আমি বারবার বলতেছি সবকিছু চেঞ্জ হচ্ছে, সো রেটটাও চেঞ্জ হচ্ছে, তাই না? সো এই রেটের একটা কনস্ট্যান্ট আছে, মানে অ্যাসোসিয়েশন রেটের একটা কনস্ট্যান্ট, ডিসোসিয়েশন রেটের একটা কনস্ট্যান্ট। ডিসোসিয়েশন রেটের কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে কে অফ, আর অ্যাসোসিয়েশন রেটের কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে কে অন। তো ওই লসের যে কনস্ট্যান্ট, সেটাকে যদি অ্যাসোসিয়েশন দ্যাট মিন্স এডিশনের কনস্ট্যান্ট দিয়ে ভাগ করি, তখন আমরা সিসি পাবো। অ্যাকচুয়ালি রেট কি থাকবে সেটা থেকে কনস্ট্যান্ট বের করতে হবে, দেন সিসি বের করতে হবে। এগুলো যদি আমি এখন বুঝাইতে যাই, অনেক কিছু বোঝানো লাগবে, যেটা তোমাকে জিনিস আছে, মাথা গোলানো জিনিস আছে, নাহলে অনেক বারবার করে আমার বলতে হবে। ট্রেড মিলিং সম্পর্কে কেউ আইডিয়া আছে?
ট্রেডমিল কি জিনিস বা ট্রেডমিল মেয়েদের না থাকলে তো ছেলেদের থাকতো। ট্রেডমিল ম্যাম, এটা কি কোনো মিল কারখানা যেখানে অনেক না এরকম কিছু না, প্রোডাকশন হয়? না এরকম কিছু না। ম্যাম এটা দিয়ে এক্সারসাইজ করে। গুড। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেডমিল, হ্যাঁ মনে পড়ছে। এটাতে কি করে, দাঁড়ায় দাঁড়ায় দৌড়ায়, তাই না? দৌড়ায়। একই জি ম্যাম। পজিশনে দেখে থেকে দৌড়াতেই থাকে, বাট পজিশন চেঞ্জ হয় না, রাইট? জি জি জি। তুমি একই জায়গা দৌড়াতেই থাকবা, বাট তোমার পজিশন চেঞ্জ হচ্ছে না। জিনিসটা অনেক ইন্টারেস্টিং, তাই না? এই অ্যাক্টিনও সেম। অ্যাক্টিনও এই যে স্টেডি স্টেটটা দেখছো না, এই জায়গাটা এরকম, সে একই জায়গায় দৌড়াতে থাকে, বাট তার লেন্থ বাড়ে না। তো এই জিনিসটা আমরা একটু ডিটেলস এখন আবার দেখবো। একটু বোঝানোর আগে দেখো, এখানে সুন্দর করে কিছু বক্স আছে, ডিপ গ্রিন কালার, আবার কিছু লেমন কালার সার্কেল আছে। তো কোনটা কি? সলিউবল সাবইউনিটস আর ইন দ্য টি ফর্ম, মানে বক্স। সলিউবল সাবইউনিট হলো যারা পুলের মধ্যে আছে, ঠিক আছে? সলিউবল সাবইউনিট কোনগুলো? যারা ফ্রি সাবইউনিট বা পুলের মধ্যে আছে। আর ডি সাবইউনিট গুলো হলো যারা পলিমারের মধ্যে আছে, ঠিক আছে? ডি ফর্মটা, দ্যাট মিন্স লেমন কালারটা হলো পলিমারের মধ্যে আছে। পলিমার্স আর এ মিক্সড অফ টি ফর্ম এন্ড ডি ফর্ম। বুঝা গেছে আমার কথা? জি ম্যাম। ওকে গুড। সো দেখো, ওরা তো সলিউবল সাবইউনিট। এখন কি, ওরা যেহেতু ফ্রি সাবইউনিটের মধ্যে আছে, ওরা হলো এখন পলিমারাইজড হবে। ওরা পলিমারাইজড হয়ে এরকম একটা আমার অ্যাক্টিন তৈরি করতে হবে। পলিমারাইজেশন ফলোড বাই দ্য নিউক্লিওসাইড হাইড্রোলাইসিস। ওদের মধ্যে একটা নিউক্লিওসাইড, দ্যাট মিন্স কি, একটা অবভিয়াসলি হাই এনার্জি কম্পাউন্ড আছে, ওটার হাইড্রোলাইসিস হওয়ার মাধ্যমে ওরা পলিমারাইজড হতে পারে। যেহেতু এমনি নিজেরা নিজেরা ঘোরাফেরা করতেছে, অবভিয়াসলি তাদের মধ্যে যদি কোনো চেঞ্জেস না হয়, তারা এরকম আঠার মতো জোড়া লাগবে না, তাই না? অবভিয়াসলি তো তাদের মধ্যে ওই আঠাটা আসতে হবে, না হলে কিভাবে এরা যুক্ত হবে? না হলে তো এতদিন সুন্দর মতো ফুটবলের মতো করে ঘুরতেছিল পুলের মধ্যে। ফ্রি সাবইউনিট, চোখ বন্ধ করে একটু ইমাজিন করো, ফ্রি সাবইউনিট গুলো একটা পানি দেওয়া একটা গ্লাসের মতো ঘুরতেছে। এখন তুমি যদি তাদের মধ্যে কোনো কিছু না করো, চেঞ্জ না আনো, তারা কি গ্লাসের মধ্যে ঘুরতে ঘুরতে একসাথে এসে জমাট বেঁধে যাবে? অবভিয়াসলি না। তো তাদের চেঞ্জটা কি হতে হবে? নিউক্লিওসাইড হাইড্রোলাইসিস হতে হবে। বলো। ম্যাম এই চার কোনাগুলাই কি গোল হয়ে যায়? হ্যাঁ, চার কোনাগুলোই গোল হয়ে যায়। চার কোনাগুলারই যখন হাইড্রোলাইসিস হয়ে যাবে, তখন সেগুলো গোল হয়ে যাবে। এবং এই গোল হওয়ার জন্য তাকে একটা সময় দিতে হবে, সে সাথে সাথেই গোল হবে না। বিকজ দেখছো, এই যে বাকিগুলা দেখছো, বাকিগুলা যে অ্যাটাচমেন্ট হয়েছে, ওগুলোও তো অ্যাটাচমেন্ট হয়ে গেছে, ওগুলা কেন গোল হয় নাই? বিকজ ওই যে হাইড্রোলাইসিসটা যে হবে, নিউক্লিওসাইড হাইড্রোলাইসিসটা যে হবে, এই হাইড্রোলাইসিসটা হতে কিছুটা সময় নিবে। বিকজ একটা হাই এনার্জি কম্পাউন্ডস কে তুমি হাইড্রোলাইজ করতেছো, সো ওকে সময় দিতে হবে। বাট এই সলিউবল সাবইউনিট গুলো যে আবার যুক্ত হবে, ওই হাইড্রোলাইসিসের থেকেও বেশি র্যাপিডলি তারা যুক্ত হবে। দ্যাটস ওয়াই ওরা যত তাড়াতাড়ি যদি যুক্ত হোক না কেন, হাইড্রোলাইসিস ওদের ক্যাচ করতে একটু সময় লাগে। বুঝেছো? এবং এই জিনিসটা আবার দুইটা প্রান্তের ক্ষেত্রে দুই রকম। মাইনাস ইন্ডে তাড়াতাড়ি হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে, মাইনাস ইন্ডের ক্ষেত্রে হাইড্রোলাইসিসটা পুরোপুরি হতে পারছে, বাট পজিটিভ ইন্ডের ক্ষেত্রে, দ্যাট মিন্স প্লাস ইন্ডের ক্ষেত্রে হাইড্রোলাইসিসটা এত তাড়াতাড়ি হতে পারতেছে না। অ্যাকচুয়ালি এটা না, হাইড্রোলাইসিস হওয়ার সময় মাইনাস বলো প্লাস বলো দোনো ইন্ডেই সেম, বাট এডিশনটা ডিফারেন্ট। মাইনাস ইন্ডে এডিশন কম হচ্ছে, প্লাস ইন্ডে এডিশন বেশি হচ্ছে। দেখতেছো, মাইনাস ইন্ডে এডিশন কম হচ্ছে, প্লাস ইন্ডে এডিশন বেশি হচ্ছে। তো এখানে ধরো 1 মিনিট পর পর একটা হচ্ছে, সো হাইড্রোলাইসিস তাড়াতাড়ি হয়ে যেতে পারতেছে এই পাশে। বাট এখানে 1 মিনিটে 7টা হচ্ছে, এখানে তো হাইড্রোলাইসিস গুলো হয়ে হয়ে সবগুলো লাস্টে আসতে পারতেছে না। বুঝেছো আমার কথা? জি ম্যাম। এই জন্যই লেখা আছে, দেখো, মাইনাস ইন্ড এডিশন ইজ স্লো, হাইড্রোলাইসিস ক্যাচেস আপ। দ্যাট মিন্স স্লো হওয়ার কারণে হাইড্রোলাইসিস ওদেরকে ক্যাচ করে ফেলতে পারে, দ্যাট মিন্স কি হাইড্রোলাইসিস ওদের কভার হয়ে যায়। বাট প্লাস ইন্ড এডিশন ইজ ফার্স্ট, হাইড্রোলাইসিস লেগস বিহাইন্ড, মানে ওরা অ্যাড হতে হতেও সারতে পারে না হাইড্রোলাইসিস হয়ে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সিসি মানে টি এর যে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন আছে ইজ লেস দ্যান দা সিসি ডি, মানে ডি এর ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন থেকে ছোট। টি ফর্মের ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনটা ডি ফর্মের ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন থেকে ছোট এখানে।
এই লাইন বুঝি নাই ম্যাম। ঠিক আছে আমি বোঝাচ্ছি। স্কটল্যান্ডের লগে ইয়া লগে তো জিতবে না আচ্ছা এই ফিগারটা দেখো তাইলে বুঝবে। এখানে দেখো এই যে এটা দেখতেছো এই গ্রিন কালার লাইনটা, এটা হলো এই যে আমাদের যে টি ফর্মটা আছে সেই টি ফর্মের ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের লাইন। ওকে, আর এটা দেখতেছো যেটা সেটা হলো ডি ফর্মের ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের লাইন। এটা হলো প্লাস ইন্ডের ক্ষেত্রে, এটা হলো মাইনাস ইন্ডের ক্ষেত্রে। ম্যাম ডি ফর্মটা কি পলিমারাইজড? ডি ফর্মটা হলো হাইড্রোলাইজড। হাইড্রোলাইজড। পলিমারের মধ্যে টি ফর্ম ডি ফর্ম দুইটাই থাকবে, এই যে পলিমার্স আর এ মিক্সচার অফ টি ফর্ম এন্ড ডি ফর্ম, বাট ডি ফর্মটা হলো হাইড্রোলাইজড। মানে হচ্ছে টি ফর্মটাই হচ্ছে হাইড্রোলাইজড হয়ে ডি ফর্মে কনভার্ট হচ্ছে। হুম, আচ্ছা ঠিক আছে। বিকজ ওরা যখন ফিলামেন্টাস একটা রূপ ধারণ করবে ওদের মধ্যে চেঞ্জেসটা আসতে হবে, তাই না? ওই চেঞ্জেসটাই হলো হাইড্রোলাইসিস। বাট ওরা প্লাস ইন্ডের ক্ষেত্রে এতই দ্রুত ওরা এডিশন হয় যে ওই চেঞ্জেসটা আসতেও একটু, মানে এই চেঞ্জেসটা পজিটিভ ইনটা পুরোপুরি কভার করতেও একটু সময় লাগে। এখন দেখো ট্রেডমিলিং কখন হবে, ট্রেডমিলিংটা কখন হতে পারবে। এই যে এই দুইটার এরকম কনসেন্ট্রেশন দেখানো হয়েছে, যদি জিরোতে যাই বরাবর আমি দাগ কাটি, তখন হলো এই যে এই দুইটার মাঝখানে যে ডিফারেন্স, এই টি এর সিসি ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন আর ডি এর ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের মাঝখানে যতটুকু দূরত্ব থাকবে অতটুকুর ক্ষেত্রেই হলো ট্রেডমিলিংটা হবে। এই যে এই জিনিসটা তখনই ঘটবে, এখানেও ঘটবে না এখানেও ঘটবে না, জাস্ট এই দুটার মাঝখানে মানে সেম ভ্যালুর ক্ষেত্রে, দ্যাট মিন্স এই সেম ভ্যালুর জন্য এই দুটার মাঝখানে যতটুকু ডিফারেন্স থাকবে, মানে যতটুকু আমার স্পেস, মানে এই জিনিসটা তো টাইম, এখানে তো হলো টাইম, তো এই এটার মাঝখানে হলো ট্রেডমিলিংটা হয়ে থাকবে। দ্যাট মিন্স কি ফ্রি সাবইউনিটের কনসেন্ট্রেশন তখন কি হতে হবে, অবভিয়াসলি টি এর ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন থেকে বড় হতে হবে, বাট ডি এর ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন থেকে ছোট হতে হবে। বুঝেছো? এই লাইনটা বুঝতেছি না। ম্যাম শুধু কনসেন্ট্রেশন হলে হয়তো বুঝতে সহজ হতো, ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন হয়ে গন্ডগোল লাগছে। ও আচ্ছা শোনো, ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনটা কি, যে ক্ষেত্রে আমার কি হবে, ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন কোনটা, যে ক্ষেত্রে পলিমারের লেন্থ বাড়বেও না কমবেও না, তাই না? কমবেও না। হ্যাঁ, তো ওইটাই হলো ওই ক্ষেত্রে, মানে এই টি এর কনসেন্ট্রেশনটা কখন বোঝাচ্ছে, যখন আমার স্টেডি স্টেট থাকবে। তখন এবার বুঝে নাও যে মানে ম্যাম যখন টি এই যে টি এর পরিমাণ কমবেও না বাড়বেও না না এমন? না 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 না, যখন আমার ফিলামেন্টের লেন্থ বাড়বেও না কমবেও না, এই অবস্থায় টি এর কনসেন্ট্রেশন, আর এই অবস্থায় ডি এর কনসেন্ট্রেশন। বুঝেছো? এই যে এটা কি স্টেডি স্টেট, তাই না? এই স্টেডি স্টেটের টি এর কনসেন্ট্রেশন আর ওই স্টেডি স্টেটের ডি এর কনসেন্ট্রেশনের কথা বলা হচ্ছে, তাহলে মনে হয় ইজি হবে তোমাদের বুঝতে। জি ম্যাম এখন বুঝতেছি। ওকে, তো এটাই ছিল ফিলামেন্ট ট্রেডমিলিং। এটা হলো তোমার অ্যাক্টিন ফিলামেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি এতক্ষণ যা যা পড়িয়েছি সবকিছু এখানে লেখা আছে, তোমরা যদি একটু পড়ো তাহলে বুঝে নিবা। আর এই ট্রেডমিলিংটা মাইক্রোটিউবুলের ক্ষেত্রেও হয়ে থাকে মাঝে মাঝে, বাট অ্যাক্টিনের ক্ষেত্রে এটা মানে সবচেয়ে বেশি দেখা যায়। মাইক্রোটিউবুলের ক্ষেত্রে আরেকটা জিনিস বেশি দেখা যায়, ওইটা আমরা করব। বাট এই জিনিসটা মাইক্রোটিউবুল বলো অ্যাক্টিন বলো দোনোটার ক্ষেত্রে হয়ে থাকে, বাট ডমিনেন্ট করে অ্যাক্টিন ফিলামেন্টের জন্য। ওকে, ও আরেকটা ডিফারেন্স কি, এই যে হাইড্রোলাইসিস যেটা বলতেছিলাম, অ্যাক্টিনের ক্ষেত্রে হাইড্রোলাইসিস হবে এটিপি, আর মাইক্রোটিউবুলের ক্ষেত্রে সেটা হলো জিটিপি। ওকে, এখন আমরা মাইক্রোটিউবুলের ক্ষেত্রে যেটা হয় সেটা দেখবো, বিকজ আমি বারবার বলতেছি ট্রেডমিলিংটা হলো অ্যাক্টিনের ক্ষেত্রে ডমিন্যান্ট, আর মাইক্রোটিউবুলের জন্য ডমিন্যান্ট হলো ডাইনামিক ইনস্টেবিলিটি। এটা কি জিনিস এটা দেখবো। এতক্ষণ তো দেখলাম কিভাবে অ্যাক্টিন ছোট হতে পারে, বড় হতে পারে, বা সেম লেন্থে সে দৌড়াদৌড়ি কিভাবে করতে পারে। এখন আমরা মাইক্রোটিউবুলসটা দেখবো। মাইক্রোটিউবুলের ক্ষেত্রে কি হয় দেখো, মাইক্রোটিউবুলটা আরো ইন্টারেস্টিং। এটা হলো আমার মাইক্রোটিউবুল, ঠিক আছে? এই যে এই জিনিসটা হলো আমার মাইক্রোটিউবুল। সো এটা হলো আমার পজিটিভ এন্ড, ঠিক আছে? পজিটিভ এন্ডের দিকে অ্যাড হবে। এই যে দেখো এখানে কি আছে, এগুলা টি ফর্ম আছে, তাই না? বক্স গুলোই তো আমার টি ফর্ম, তাই তো?
বক্স গুলো টি ফর্ম না? হ্যাঁ, ওকে, বক্স এগুলো হলো অ্যাটাচ হচ্ছে, ঠিক আছে। এখানে কি লেখা আছে দেখো, র্যাপিড গ্রোথ উইথ জিটিপি ক্যাপড ইন্ড। এখানে হলো জিটিপিটা এখনো ইনটেক আছে, এজন্য বলতেছে জিটিপি ক্যাপড ইন, কজ জিটিপি এখনো হাইড্রোলাইসিস হয় নাই। হাইড্রোলাইসিস হলে কি হতো, গোল হয়ে যেত না? দ্যাট মিন্স কি, ওইটা জিটিপিটা তখন জিডিপি তে কনভার্ট হয়ে যেত। যেহেতু টি ফর্মের এখনো জিটিপি হাইড্রোলাইসিস হয় নাই, দ্যাট মিন্স এটাকে বলা হচ্ছে জিটিপি ক্যাপড। ওকে, সো এই টি ফর্ম গুলো যেহেতু আছে, দ্যাট মিন্স এটাকে আমরা বলবো জিটিপি ক্যাপড ইন্ড। যখনই আমার লাস্টের দিকে টি ফর্ম অথবা জিটিপি ক্যাপ থাকবে, ওই ইন্ডটা দ্রুত বড় হবে, এজন্য বলতেছে র্যাপিড গ্রোথ উইথ জিটিপি ক্যাপড ইন্ড। অ্যাক্সিডেন্টাল লস অফ জিটিপি ক্যাপ, এই যে দেখো, এখন হাইড্রোলাইসিস তো আবার হতে হবে, পলিমারের মধ্যে টি ফর্ম ঢুকলে তো বসে থাকবে না, ওকে অবভিয়াসলি হাইড্রোলাইসিস করবে। সো এরকম হাইড্রোলাইসিস হতে থাকলো, বাট পলিমার তো অনেক দ্রুত যোগ হচ্ছে, সো হাইড্রোলাইসিস ওদেরকে ক্যাচ করতে পারে নাই। বাট অ্যাক্সিডেন্টাল লস অফ জিটিপি ক্যাপ মানে আর আমার যুক্ত হয় নাই, মানে কি জিটিপি হাইড্রোলাইসিসটা ওকে কোনোভাবে ক্যাচ করে ফেলছে। যখনই ক্যাচ করে ফেলবে হাইড্রোলাইসিস, যখনই লাস্ট টিকে ক্যাচ করে ফেলবে, তখন আর কোনো এডিশন হবে না। যেহেতু লাস্ট ইন্ডে আমার জিটিপি ক্যাপ, এখানে যে ক্যাপ পরানো ছিল সেই ক্যাপটা ছুটে গেছে, এখান থেকে এখন ডিসোসিয়েট হয়ে যাবে, ওরা এখান থেকে ভেঙে যাবে। এজন্য যখন ধুমাধুম ভেঙে যাবে, এটাকে আমরা বলবো র্যাপিড শ্রিঙ্কেজ। র্যাপিড শ্রিঙ্কেজ, এবং এই যে অ্যাক্সিডেন্টাল লস অফ জিটিপি ক্যাপ আর যার কারণে শ্রিঙ্কেজ হলো, এই প্রক্রিয়াটাকে বলবো ক্যাটাস্ট্রফ। র্যাপিড শ্রিঙ্কেজ হচ্ছে, অ্যারো চিহ্নের ক্ষেত্রে খেয়াল করে, র্যাপিড শ্রিঙ্কেজ হচ্ছে রিগেইন অফ জিটিপি ক্যাপ। এখন আবার এসে আমার টি ফর্ম যেগুলো ছিল সেগুলো এসে আবার যুক্ত হচ্ছে, দ্যাট মিন্স কি লাস্ট ইনটা আবার ক্যাপ পরানো আছে। যখনই ক্যাপ পরানো থাকবে বা টি ফর্ম থাকবে, তখন কি হবে, আবার যুক্ত হবে, যে র্যাপিড গ্রোথ হবে। সো র্যাপিড গ্রোথ উইথ দ্য জিটিপি ক্যাপড ইন্ড, এই যে আবার যুক্ত হচ্ছে। বাট দেখো এখানেও হাইড্রোলাইসিস আবার ওকে ধরে ফেলবে, তাই না? ওরে যদি আবার ধরে ফেলে, তখন আবার কি হবে, আবার ক্যাটাস্ট্রফ হবে, আবার রেস্কিউ হবে। যখন এই যে ক্যাপটা আবার অ্যাড হয়, এবং যখন এই ক্যাপ অ্যাড হওয়ার কারণে গ্রোথটাও হওয়া শুরু করে, ওইটাকে বলা হয় রেস্কিউ। তো এখানে দুইটা টার্ম আমরা শিখছি, একটা হলো ক্যাটাস্ট্রফ, একটা হলো রেস্কিউ। বলো। আপনি এখানে বলছিলেন যে যখন সবগুলো হাইড্রোলাইসিস হয়ে যাবে, টি ফর্ম থেকে সবগুলো ডি ফর্ম হয়ে যাবে, তখন নতুন করে আর টি ফর্মের এগুলো যুক্ত হবে না। না না, নতুন করে টি ফর্ম যুক্ত হবে না, না, ওরা হলো ভাঙা শুরু করে দিবে। তখন ও আচ্ছা আচ্ছা। ওরা হলো ভাঙা শুরু করে দিবে। সো কজ জিটিপি ক্যাপটা তুমি মনে করো একটা জিনিস, লাইক পানির বোতলই ধরো উল্টা করে রেখে দিছো, ওটাকে যদি ক্যাপ পরায় রাখো, এটা কি তোমার পানি কি পড়বে? না না মনে হয় না। ক্যাপ পড়বে না। হ্যাঁ, ক্যাপটা খুলে দিছো, বাট তুমি যখন আবার ক্যাপটা লাগাই দিবা, পড়া অবস্থায় লাগাই দিচ্ছ, পানি কি আর পড়তে পারবে? পুরো অবস্থায় কিছু করে তাহলে লাগিয়ে দিলে কিছু করে লাগালে আবার বন্ধ হয়ে যাবে, তাই না? জি, জিনিসটা এরকমই, যেখান থেকে ক্যাপটা ছুটে গেছে, কিছু যতটুকু পারছে পড়ছে, আবার ক্যাপটা আমি লাগাই দিছি, আর পড়তে পারতেছে না, এখানে আবার এডিশন হচ্ছে টি ফর্ম। ঠিক সো আছে। এই জিনিসটা ক্যাটাস্ট্রফ হবে, রেস্কিউ হবে। এটা একটা হল, এটাকে বলতেছে ডাইনামিক ইনস্টেবিলিটি, বিকজ ওর যেই ইন্সটা আছে, মানে মাইক্রোটিউবুলের যে প্রান্তটা আছে, ওটা কি কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, মানে ওর প্রান্তটা একদমই স্টেবল না, এজন্য বলতেছে ডাইনামিক ইনস্টেবিলিটি। ঠিক আছে, এখন যদি আমি এটা জাস্ট একটা লাইন দেখাইছি, যদি পুরোপুরি মাইক্রোটিউবুলের ক্ষেত্রে দেখতে চাই, জিনিসটা হবে এরকম। মাইক্রোটিউবুল যখন গ্রো করবে, যখন এই যে ক্যাপ, এই রেড কালার গুলো জিটিপি ক্যাপ বুঝাচ্ছে, ঠিক আছে। সো যখন এরকম জিটিপি ক্যাপড ইন থাকবে, সে ধুমাধুম গ্রো করবে, এটা এর জন্য বলতেছে যে লেখা আছে গ্রোয়িং। বাট যখনই আমার এই ক্যাপগুলোর অ্যাক্সিডেন্টাল লস হয়ে যাবে, সে ধুমাধুম ছুটেও যাবে, এর জন্য এটাকে বলতেছে শ্রিঙ্কিং বা শ্রিঙ্কেজ। সো এই ক্ষেত্রে কি হয়, রেস্কিউ, আর এই ক্ষেত্রে কি হয়, ক্যাটাস্ট্রফ। ঠিক আছে, জি। বুঝতে পেরেছো? ওকে, এখন কেউ আমাকে কি কোনো কোশ্চেন করতে চাও? এখান থেকে কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে নাকি? এটাই কিন্তু মাইক্রোটিউবুলের পলিমারাইজেশন। কোশ্চেন নাই? তাহলে তো মাইক্রোটিউবুলস গুলো একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে। একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে, যখন তোমার সেল যেটা চায়। যদি তোমার সেল চায় এখন মাইক্রোটিউবুলকে বড় করতে হবে, সাপোজ মাইক্রোটিউবুল কিসের ক্ষেত্রে কাজ দেয় বলেছিলাম না, ইন্ট্রাসেলুলার তোমার ট্রান্সক্রিপশন করে
এখন তোমার সেলের এই কোণা থেকে আরেক কোণা কিছু পাঠাইতে হবে, তখন কি একটা বড় মাইক্রোটিউবুল লাগবে, রাইট? জি এখন পাঠানো শেষ, ওই মাইক্রোটিউবুল ওই রাস্তা দিয়ে আর কি হবে, এখন এটাকে ভাঙতে হবে, তখন কি হবে, শ্রিঙ্কেজ হবে। বুঝেছো? ম্যাম তাহলে তাহলে ম্যাম স্টেডি স্টেট কখন হচ্ছে? এটার ক্ষেত্রে কোনো স্টেডি স্টেট নাই, এটার ক্ষেত্রে তো ডাইনামিক ইনস্টেবিলিটি। এজন্যই তো বলছি ডাইনামিক ইনস্টেবিলিটি হলো তোমার মাইক্রোটিউবুলস এর ক্ষেত্রে ডমিনেট করে, আর অ্যাক্টিন ফিলামেন্টের জন্য ট্রেডমিলিংটা ডমিনেট করে। আর ওই স্টেডি স্টেট যেটা পড়ে আসছো সেটা তো অ্যাক্টিনের পলিমারাইজেশনের ক্ষেত্রে, রাইট? জি এখানে তো ম্যাম, বুঝতে মাইক্রোটিউবুল পারছি। বলতে কিছু নেই। ম্যাম তাহলে এই আমার এই গ্রোয়িং আর সিঙ্কিং এগুলো সম্পূর্ণ আমার সেলের সিগন্যালের উপরে হচ্ছে, তাই তো? হ্যাঁ, অবভিয়াসলি সেলের নিডস এর উপর ডিপেন্ড করতেছে। এখন কোশ্চেন যেটা ছিল তোমরা যেটা করো নাই, ম্যাডাম বুঝলাম এটা বড় হয় ছোট হয়, বাট এটা শুরু কোথা থেকে হলো, রাইট? অ্যাক্টিন তো আমি শুরু দেখাইছি, তাই না? জি ম্যাম। মাইক্রোটিউবুল শুরু কোথা থেকে হলো? শুরু হলে না বড় হতে পারবে, ছোট হতে পারবে, তাই না? জি ম্যাম সেটাই। ওকে, দেখো শুরু কোথা থেকে হচ্ছে। আচ্ছা, তোমরা সেলের মধ্যে সেন্ট্রোমিয়ার সম্পর্কে পড়ে আসছো না? জি ম্যাম ওকে, ওই সেন্ট্রোমিয়ার থেকে হলো বা সেন্ট্রোজোম যেগুলো সেটা থেকে হলো এই জিনিসটা হবে। Microtubules are formed by the outgrowth from mock. mock মানে হলো মাইক্রোটিউবুল অর্গানাইজিং সেন্টার, এটা থাকে সেন্ট্রোজোমের মধ্যে। এই মক গুলো সেন্ট্রোজোমের উপরের দিকে এক্সপ্রেস হয়। সেন্ট্রোজোম কন্টেইন গামা টিউবুলিন রিং, সার্ভ এজ আ স্টার্টিং পয়েন্ট অফ গ্রোথ। এই গামা টিউবুলিন রিংটাকে বলতেছে মক, মানে সেন্ট্রোজোমের উপরে একটা কিছু রিং এর মতো কিছু জিনিস থাকে, আমি সামনে দেখাবো ফিগার দিয়ে, ওটাকে বলতেছে গামা টিউবুলিন রিং। এই গামা টিউবুলিন রিং এর মধ্যে এসে আমার আলফা টিউবুলিন আর বিটা টিউবুলিন অ্যাটাচ হয়, ঠিক আছে? The centrosome contains gamma tubulin rings, serve as the starting point for growth. Alpha and beta tubulin dimers add to the gamma tubulin to form the hollow tube. Polymerization more rapid in the placent. Placent এর মধ্যে পলিমারাইজেশনটা বেশি হয়। এখানে এই ফিগারটা সুন্দর করে দেওয়া আছে। এই জিনিসগুলো নিয়ে একটা মক প্রডিউস হচ্ছে, এই যে এটা, এগুলো হলো অ্যাক্সেসরি প্রোটিনস। এই যে ডার্ক ব্লু কালার, অ্যাশ কালার, এগুলো যা দেখতেছো এগুলো হলো অ্যাক্সেসরি প্রোটিন। কার জন্য? এই স্কাই ব্লু কালার যে আমার গামা টিউবুলিন রিংটা আছে তার জন্য, ঠিক আছে? এই স্কাই ব্লু কালারটা হলো গামা টিউবুলিন রিং, বাট এটাকে আমার সেন্ট্রোজোমের সাথে অ্যাটাচড করানোর জন্য আরো কিছু অ্যাক্সেসরিজ প্রোটিন দরকার, যেগুলো হলো এইগুলা, এই বড়টা, দেন হলো এই ডার্ক কালার, এটা, এই দুইটা প্রোটিন, দুই টাইপের প্রোটিন এবং গামা টিউবুলিন মিলে যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো মক, ঠিক আছে? মাইক্রোটিউবুল অর্গানাইজিং সেন্টার, এটা হলো কি আমার সেন্ট্রোজোম, তাই না? এটা তো আমার সেন্ট্রোজোম। এই যে এগুলো দেখতেছো এগুলোই হলো গামা টিউবুলিন রিং কমপ্লেক্স। এরকম রিং, এরকম একটা গোল সার্কুলারের মতো সে এক্সপ্রেস হয়, এরকম গোল গোল। সো এখানে গামা টিউবুলিন রিং, এখানে গামা টিউবুলিন আছে, এখানে আছে, এখানে এরকম এরকম এরকম, মানে একটার সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে 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 এরকম গোল একটা ফিগার সে ধারণ করে। দেন হলো কি গামা টিউবুলিনের মধ্যে আমি আবার কি বলছি, আলফা আর বিটা অ্যাটাচ হবে। তো এখানে যে গামা টিউবুলিন আছে এটার সাথে অ্যাটাচমেন্ট হলো, অ্যাটাচমেন্ট হলো, অ্যাটাচমেন্ট হলো, এটার সাথে অ্যাটাচমেন্ট হলো। তো এরকম যদি একটা গোল থেকে উপর দিকে অ্যাটাচ হতে থাকে তখন একটা কিরকম শেপ আসবে? সিলিন্ডারের মতো একটা শেপ আসবে না, রাইট? একটু ইমাজিন করো, এখানে আমি 2D তে তোমাদের কিছু বোঝাতে পারতেছি না, হয়তো সামনাসামনি ফিজিক্যাল ক্লাস হলে বোঝানো ইজি ছিল। এরকম একটা গোলের উপরে যদি তুমি এখানে একটা বল, এদিকে একটা বল, এদিকে একটা বল, এরকম দিতে 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 উপরের উপরের উপরে 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 বসাতে থাকো, তখন কি হবে? কিছুটা রিং এর মতো, সিলিন্ডারের মতো সিলিন্ডারের হবে মতো এবং হবে। বাড়তে থাকবে। বুঝি নাই কি? সিলিন্ডার টাইপের হবে তো, একটা হ্যাঁ, পাইপের মতো। হ্যাঁ, পাইপের মতো হবে। Because এই মাঝখানে যেহেতু আমি কিছু বসাচ্ছি না, মাঝখানটা পুরোপুরি হলো থাকবে, রাইট? মেয়েরা চুরি পরে না, এরকম একটা জিনিস, একটা চুরির উপরে আরেকটা চুরি 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 রাখতে গেলে উপরে কি একটা পাইপের মতো হবে না চুরি দিয়ে? জিনিসটা এরকমই, রাইট? এখনো বুঝো নাই? সবাই ক্লিয়ার না? জি ম্যাম। তো তাহলে আমি মুভ অন করলাম সামনে। তো এগুলো হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের মধ্যে এরকম অনেক অনেক গামা টিউবুলিন রিং কমপ্লেক্স থাকে, তার মধ্যে আলফা টিউবুলিন বিটা টিউবুলিন এসে যুক্ত হয়ে হয়ে বিভিন্ন লেন্থের মাইক্রোটিউবুল গঠন করে, ঠিক আছে? এই যে দেখো বিভিন্ন লেন্থ, এক একটা লেন্থ কিন্তু এক এক রকম, কোনোটা ছোট কোনোটা বড়,
যখন যেদিকে যতটুকু দরকার হয়েছে। যেদিকে আমার মাইক্রোটিউবুলের দরকার বেশি সেদিকে আউটগ্রোথটাও বেশি হবে, যেদিকে দরকার কম সেদিকে আউটগ্রোথ কম হবে। ম্যাম, আমরা তো দেখছিলাম যে আমাদের মাইনাস প্লাস যেখানে নেগেটিভ ইন্ডে তো যোগ হচ্ছিল পলিমারেজ গুলো, তো এখানে নেগেটিভ ইন্স গুলো তো সব এর সাথে আছে, সেন্ট্রোমিয়ার সেন্ট্রোজোম। নেগেটিভ ইন্ডে যোগ হচ্ছিল যখন তুমি দেখেছো, অ্যাক্টিন ফিলামেন্ট দেখেছো, রাইট? হ্যাঁ, এটা মাইক্রোটিবিউলস। মাইক্রোটিউবুলস হয়ে যায় মাইক্রোটিউবুলস। এটা হলো আমার পজিটিভ এন্ড, এটা হলো আমার নেগেটিভ এন্ড। ঠিক আছে ম্যাম। এখানে কি শুধু ম্যাম তাহলে পজিটিভ এন্ডেই যুক্ত হবে? হ্যাঁ, পজিটিভ এন্ডে যুক্ত হবে। যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, সেন্ট্রোজোম থেকে চিন্তা করি, পজিটিভ এন্ডে যুক্ত হবে। আর যদি আরো অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু চলে আসবে, আমি ওগুলো এখন পড়াবো না। ম্যাম, আমরা আসলে অ্যাক্টিন ফিলামেন্টস আর মাইক্রোটিবিউলস গুলায় ফেলছিলাম। হ্যাঁ, কিছুটা গোলায় ফেলতেছো, সমস্যা নেই, যখন আবার বাসায় গিয়ে পড়বে ঠিক হয়ে যাবে। তো একটু দেখো, the cell polarity including the organization of cell organelles, direction of membrane trafficking and orientation of microtubule is determined by the microtubule organizing center. এই মক যেটা, সেটাকে মাঝে মাঝে MTOC ও বলা হয়, বাট মকটাই কমন। তোমরা মকই বলবে, MTOC দরকার নেই। এই মকের কাজ দেওয়া আছে, 3টা কাজ আছে মকের, এখানে লেখা আছে। এখন বলো, কেউ কি সেন্ট্রোজোমের এরকম সেন্ট্রোজোম থেকে যে মাইক্রোটিউবুল বের হয়, এই জিনিসটা কোথায় পড়ে আসছো তোমরা? অনেক ভালো করে কোথাও একটা পড়ে আসছো, কেউ মনে করতে পারতেছো? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে? না, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রেই, সেল ডিভিশনের ক্ষেত্রে পড়ছো। মনে পড়ে কেউ? স্পিন্ডল, স্পিন্ডল তন্তু না জানি, আচ্ছা স্পিন্ডল ফাইবার, মাইটোস। স্পিন্ডল ফাইবারের নামটা মনে আছে? জি ম্যাম। স্পিন্ডল ফাইবার গুলো কোথা থেকে আসে? সেন্ট্রোজোম থেকে স্পিন্ডল আসে? ফাইবার, জি ম্যাম, এটা হচ্ছে সেল ডিভিশনের মিডল পর্যায়ে এসে ফর্ম করে, স্পিন্ডল ফাইবার ফর্ম করে হ্যাঁ, সেল ডিভাইড হওয়ার আগে। সেল ডিভাইড হওয়ার আগে সেলের দুই পাশে 2টা সেন্ট্রোজোম চলে যাবে, ওইখান থেকে স্পিন্ডল ফাইবার গুলো আসবে, সেখানে হলো কি ক্রোমোজোম গুলো অ্যালাইনমেন্ট হবে, তাই না? জি ম্যাম। ক্রোমোজোম গুলো অ্যালাইনমেন্ট হবে, এরপর হলো ক্রোমোজোম গুলো অ্যালাইন হওয়ার পরে আবার ওই স্পিন্ডল ফাইবার গুলো ছোট ছোট হয়ে যাবে, মানে ওই প্রান্তের দিকে যেতে থাকবে ক্রোমোজোম গুলোকে নিয়ে নিয়ে, তারপরেই তো টেলোফেজ হয়, সবকিছু জি ওই প্রান্তে চলে যায়, মানে দুই ডিভাইড হয়ে দুই প্রান্তে চলে যায়, তাই না? জি ম্যাম। তো এই যে স্পিন্ডল ফাইবার গুলো পড়ছো যে, এগুলাই হলো মাইক্রোটিউবুল। এইগুলাই যে এরকম করে আউটগ্রো করে সেন্ট্রোজোম থেকে, বুঝেছো? ক্লিয়ার সবাই? তো কখন এই যে তোমরা সেল ডিভিশনের শুরুর দিকে এরা হলো অ্যানাফেজ না মেটাফেজ থেকে শুরু হয়ে যায়, এরা কি খুবই দ্রুত বড় হওয়া শুরু করে স্পিন্ডল ফাইবার গুলো, বাট টেলোফেজের দিকে গিয়ে ওরা অ্যানাফেজ টেলোফেজের দিকে ছোট হওয়া শুরু করে, অ্যানাফেজ না টেলোফেজের দিকে গিয়ে ওরা ছোট হওয়া শুরু করে। সো একটা সেল ডিভিশন হতে আর কতটুকু সময় লাগে? এটার মধ্যে এত তাড়াতাড়ি বড় হচ্ছে, এত তাড়াতাড়ি ছোট হচ্ছে, এটা ইমাজিন করলেই তো বোঝা যায় যে এদের অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশনটা কতটা র্যাপিড, বুঝেছো? ইমাজিন করতে পারতেছো নাকি এখন সেল ডিভিশনের ফিগার দেখাবো? হ্যালো জি ম্যাম, আমি করতে পারতেছি, অনেক দ্রুতই হয়। ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে সেকেন্ড যে চ্যাপ্টার ওটাতে সেল ডিভিশন আছে, তো দরকার হলে তখন আবার ডিটেইলসে পড়াবো, এখন এই পর্যন্তই থাক। ও আচ্ছা, এখন ঠিক আমরা আছে। একটু বাইন্ডিং প্রোটিনস গুলো দেখবো, আচ্ছা বাইন্ডিং প্রোটিনস অফ অ্যাক্টিন ফিলামেন্ট, আচ্ছা যে অ্যাক্টিন ফিলামেন্টকে কারা কারা বাইন্ড করে। আর ফিগার গুলোই পড়াই দিব, তোমরা বাসায় গিয়ে কথাগুলো পড়ে নিবা, তাইলে হলো আমার আর দরকার নেই, শর্টলি শেষ করানো যাবে। ওকে, এই যে এটা দেখতেছো, এটা হলো অ্যাক্টিন, অ্যাক্টিন সাব ইউনিটের এরকম হেলিক্যাল স্ট্রাকচার গুলো দেখানো হয়েছে আলফা শীট বিটা শীট দিয়ে। আর ARP2 ARP3 এই দুইটাও হলো এরকম একটা প্রোটিনের 2টা সাব ইউনিট, এই দুইটা মিলে একটা প্রোটিন তৈরি হয়, ওটাকে বলা হচ্ছে ARP কমপ্লেক্স। ঠিক আছে, ARP2 থাকবে, ARP3 থাকবে, এবং এই দুইটাকে বাইন্ড করার জন্য আরো কিছু প্রোটিনস থাকবে। সো এই টোটাল এই জিনিসটাকে বলবো আমরা ARP কমপ্লেক্স। এই ARP কমপ্লেক্সের মধ্যে অ্যাক্টিন সাব ইউনিট গুলো একটার পর একটা যুক্ত হয়ে নিউক্লিয়েশন হয়। তোমাদের নিউক্লিয়েশন পড়িয়েছিলাম তাই না? অলিগোমার যে হয়, মনে পড়ে? অলিগোমার হবে প্রথমে, নিউক্লিয়াস প্রডিউস করবে প্রথমে, মনে নাই কেউ? মাত্রই তো পড়ে আসলাম। প্রথমে পড়াইলেন যে অ্যাক্টিনের এই যে 3টা এসে অলিগোমার হবে, তাই না? একটা নিউক্লিয়াস প্রডিউস হবে। এরা কি এমনি এমনি নিউক্লিয়াস প্রডিউস করে ফেলবে? অবভিয়াসলি না,
এটার জন্য কিছু এক্সেসরিজ প্রোটিন দরকার। এই যে এটা হলো সেটা। অন্য কিছু প্রোটিন প্লাস ARP3 এবং ARP2 মিলে একটা ARP কমপ্লেক্স প্রডিউস করবে, যারা হলো এরকম ফ্রি অ্যাক্টিন সাবইউনিটকে অ্যাট্রাক্ট করবে। ওরা এদিকে এসে অ্যাটাচড হবে, তারপর আরো কিছু এসে অ্যাটাচড হবে, তখন হলো একটা নিউক্লিয়াস প্রডিউস হবে। এই জন্যই বলেছে নিউক্লিয়েটেড দ্য অ্যাক্টিন ফিলামেন্ট। ARP কমপ্লেক্স, তাহলে ARP কমপ্লেক্সের কাজ কি? ARP কমপ্লেক্সের কাজ কি বলো? ম্যাম নিউক্লিয়াস তৈরি করা। হ্যাঁ, অ্যাক্টিন ফিলামেন্টের নিউক্লিয়েশনে হেল্প করবে, কই তাই না? সো এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো, সরি, নিচের ফিগারটা দেখো। যখন একটা ARP কমপ্লেক্স থেকে একটা অ্যাক্টিন ফিলামেন্ট শুধুমাত্র গ্রো করে ফেলছে, চাইলে আরেকটা ARP কমপ্লেক্স এসে এই আগের থেকে প্রি গ্রোথ এই জিনিসটার মধ্যে 70 ডিগ্রি কোণে সে অ্যাটাচড হতে পারে। একটা বেয়ার ARP কমপ্লেক্স মানে এমন অ্যাঙ্গেলে সে যুক্ত হবে, যখন এটা থেকে যখন আরেকটা আউটগ্রো করবে অ্যাক্টিন ফিলামেন্ট, তার মেন যে ব্রাঞ্চ ছিল সেটার থেকে এই সাইড ব্রাঞ্চটার অ্যাঙ্গেল হবে 70 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই জিনিসটা একদম ফিক্সড। সে যতগুলো অ্যাড হবে সবগুলোই কি 70 ডিগ্রি অ্যাঙ্গেল ফলো হ্যাঁ। করবে? সবগুলোই 70 ডিগ্রি অ্যাঙ্গেল ফলো করো। সে উল্টা যোগ হোক, সোজা যোগ হোক, তেরা যোগ হোক, বেঁকা যোগ হোক, যেদিকে মন চায় সেদিকে যোগ হোক, সবাই 70 ডিগ্রি অ্যাঙ্গেল ফলো করবে। এখান থেকে 70 ডিগ্রি, এখান থেকে 70 কি অ্যাড ডিগ্রি, হবে? ARP কমপ্লেক্সটা অ্যাড হবে। তোমার আচ্ছা, ARP কমপ্লেক্সটা অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে অ্যাড হবে। আচ্ছা হয়ে 70 ওইখানে- ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাড হবে। হ্যাঁ, মানে এমন ভাবে অ্যাড হবে যাতে ওর থেকে আরেকটা যদি ফিলামেন্ট গ্রো করে, তারা দুইজন 70 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা হলো অ্যাক্টিন ফিলামেন্ট। আমি তোমাদেরকে পোস্ট পড়াইছি না প্রথম দিকে, যে সেলের মধ্যে জালিকার মতো একটা নেটওয়ার্ক বিস্তার করে। তো যদি এরকম জাস্ট একটা দড়ির মতো অ্যাক্টিন ফিলামেন্ট প্রডিউস হয়, সে আমাদের সেলের মধ্যে জালিকার মতো কিভাবে ছড়াবে? জালিকা হতে হলে তো অবভিয়াসলি তার ব্রাঞ্চ থাকতে হবে, তাই না? তো এই ব্রাঞ্চ গুলা হলো প্রডিউস করে Right. এই ARP কমপ্লেক্স। বুঝেছো? আচ্ছা আচ্ছা, কার থেকে এত ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে? মিউট করো। ঠিক আছে ব্রাঞ্চের ব্যাপারটা আরেকবার একটু যদি বলেন, বুঝতে পারি নাই। আচ্ছা ভাই, দিয়ে দিব ভাই, আমি ক্লাসে আছি। দেখো, অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে একটা এই যে বেয়ার ARP কমপ্লেক্স অ্যাড হয়েছে, অ্যাড হয়ে এটার থেকে কি আরেকটা অ্যাক্টিন ফিলামেন্ট প্রডিউস হবে। আচ্ছা সো এমন ভাবে অ্যাক্টিন ফিলামেন্ট এই ARP কমপ্লেক্সটা অ্যাড হবে যাতে এই দুইটা অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে 70 ডিগ্রি অ্যাঙ্গেল মেইনটেইনড থাকে। ওর কাজ কি? যখন জাস্ট যদি ও যদি এখানে অ্যাটাচ না হতো, এখান থেকে তো আর কোনো নিউক্লিয়ার মানে এখান থেকে তো অ্যাক্টিন ফিলামেন্টের অটো শাখা প্রশাখা বের হওয়ার কোনো উপায় নাই। আছে কি? গাছের মতো তো না। অ্যাক্টিন কমপ্লেক্সের এডিশন যদি আমি যতই ইলংগেট করি না কেন, সে তারে তো আমি লম্বা ভাবে ইলংগেট করতে পারবে। যতই তুমি জোড়া লাগাও কেন, সে একটা লম্বা দড়ির মতোই হবে, রাইট? এক ওয়েতেই বড় হবে। বাট আমার এটা তো তো ক্রিস ক্রস হতে হবে। তাকে সেলের মধ্যে নেটওয়ার্কের মতো থাকতে হবে, লাইক এ নেটওয়ার্ক বা একটা জালিকার মতো থাকতে হবে। সো ওইটা হওয়ার জন্য তো অবভিয়াসলি তার ব্রাঞ্চেস দরকার। এই ব্রাঞ্চেসটা কিভাবে হবে? এই যে ARP কমপ্লেক্স হলো, এটার এই প্রোটিন কমপ্লেক্সটার এই ক্যারেক্টারিস্টিক্স আছে যে সে নিজে নিজে একটা অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে অ্যাটাচ হতে পারে। বুঝেছো? আর এই অ্যাটাচমেন্ট হওয়ার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স বলেছি যে যাতে এই 70 ডিগ্রি অ্যাঙ্গেলটা মেনটেন করে। সবার ক্ষেত্রে এই 70 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন হবে। এবার ক্লিয়ার? যদি এখনো ক্লিয়ার না হয়ে থাকো, এখানে এগুলো সব লেখা আছে, একটু গিয়ে বাসায় পড়বা, তাহলেই বুঝবা। আরেকটা প্রোটিন পড়াচ্ছি। এগুলো কিন্তু সব এক্সেসরিজ প্রোটিন, যে অ্যাক্টিনকে হেল্প করে বা অ্যাক্টিনের কিসের ক্ষেত্রে এই প্রোটিন গুলা কাজে লাগে। লাইক অ্যাক্টিন কোনো কাজ করতে যাচ্ছে, সে নিজে নিজে একা একা পারতেছে না, ওকে এসে হেল্প করবে। বা অ্যাক্টিনের বড় হইতে হবে, ওরে এখন ভাত খেয়ে খাওয়াই দিবে, আরেকটা প্রোটিন এসে ভাত খাওয়াই দিয়ে ওরে বড় করবে, লাইক এরকম। এগুলো এই জন্য বলতেছে এক্সেসরিজ প্রোটিন, যেগুলো অ্যাক্টিনকে বাইন্ড করে থাকে। এখন আমরা দেখবো ইলংগেশনে কি হেল্প করে। ইলংগেশনে যে প্রোটিনটা হেল্প করে তার নাম হলো ফরমিন। এই প্রোটিনটা আবার ডাইমার হিসাবে থাকে, মনোমার না। দুইটা ফরমিন মনোমার একসাথে হয়ে ফরমিন ডাইমার প্রডিউস করে। এটা হলো কিছুটা একটা রিং এর মতো, যে রিংটা একটু কাট হয়ে উপর দিকে হলে একটা অ্যাক্টিন মনোমার আসবে, দেন রিংটা আবার আরেক পাশে কাট হবে, আরেকটা মনোমার আসবে। এই যে একটু খেয়াল করো, এটা কি একটু উপরের দিকে উঠছে না? রাইট সাইডের দিকে একটু উপরে না? এখানে এসে একটা অ্যাক্টিন মনোমার অ্যাটাচ হলো, দেন এই সাইডটা এই সাইডটা উপরে উঠে যাবে। এই যে এই সাইডটা উপরে উঠে গেছে, এখানে কি একটা ক্লেফটের মতো তৈরি হয়েছে, তাই না? এখানে এসে নতুন আরেকটা মনোমার প্রডিউস হবে, মনোমার অ্যাটাচ হবে।
তখন কি যেটা নিচে এই যে দেখছো এখানে যুক্ত হয়েছে, এখন কি এই সাইডটা আবার উপরে উঠবে, যে এই সাইডটা উপরে উঠছে, এখন এদিকে আরেকটা ক্লেফটের মতো প্রডিউস হয়েছে, তো এদিকে এসে আরেকটা মনোমার অ্যাটাচড হবে। তো এরকম করে কিন্তু অ্যাকচুয়ালি আমার লেন্থটা বাড়তেছে, এই ফিলামেন্টের লেন্থ কিন্তু ইলংগেট হচ্ছে। বোঝা গেছে? ম্যাম প্রথমেরটা থেকে যে দ্বিতীয়টা হলো এটা বুঝি না, দ্বিতীয়টার মাঝে যে ফাঁকা হলো এটা বুঝি নাই। ফিগারটা একটু খেয়াল করো তাহলে তো বোঝার কথা। এই জিনিসটা কি উপরে নিচে নামতেছে, এই ফর্মিং ডায়াগ্রামটা, রাইট? এই যে অ্যারো চিহ্ন তো দেখাই দিছে, এই জিনিসটা উপরে উঠছে, এই জিনিসটা উপরে উঠছে, উপরে উঠলে কি এটার উপরে কি কিছু আছে? এই হ্যান্ডটা যদি উপরে উঠে যায় এদিকে কি ফাঁকা না? হুম, তো কি এই জায়গাটা ফাঁকা হবে? ওটা কি তখন কি নিচে হবে? নিচে উপরে উঠবে? এটা নিচে নিচেই হবে। আর ম্যাম এই যে ইলংগেশনটা যে হচ্ছে এটা কি শুধু এই ফরমিন ডাইমারের মাধ্যমে ইলংগেট হচ্ছে নাকি ভেতরে অ্যাক্টিন গুলা এসে আবার যুক্ত হচ্ছে? ভিতরে অ্যাক্টিন না যুক্ত হলে ইলংগেশন কিভাবে হবে? আর তার সাইড দিয়ে হচ্ছে যে এই ফরমিন ডাইমারটা থাকবে? হ্যাঁ, ফর্মিং আচ্ছা, ডায়াগ্রাম হলো এই ওয়ার্ক করে ফর্মিংটা ওই আছে। পলিমারেজ এনজাইমের মতো কিছু এটা না? হ্যাঁ, পলিমারেজ এনজাইমের মতো কিছুটা। মানে আমাদের একটা করে মনোমার যুক্ত হচ্ছে, ফর্মিং ডাইমার সামনের দিকে আগাচ্ছে। হ্যাঁ, ফর্মিং আর ডাইমার গুলো জাস্ট ওকে শেপটা করে দিচ্ছে, এই যে জি ম্যাম। টুইস্টটা করার কারণে ও এসে এখানে যুক্ত হচ্ছে। ও ম্যাম, আবার এর এই পাশে প্রথম ওকে ক্লিয়ার তাহলে করছে। বলো। ফার্স্ট মনোমার গুলো তখন কিভাবে হচ্ছে? ফার্স্ট মনোমার গুলো কিভাবে হচ্ছে? ওই যে এআরপি কমপ্লেক্স, এই যে এআরপি কমপ্লেক্স। মানে প্রথমে তাহলে ফর্মিং ডাইমারটা এআরপি কমপ্লেক্সের ওখানে এসে বাইন্ড করতেছে? না, প্রথমে বাইন্ড করতেছে না, এআরপি কমপ্লেক্স তোমাকে নিউক্লিয়াস প্রডিউস করে দিচ্ছে, দেন হলো সোজা এবং সমান্তরাল ভাবে অ্যাক্টিন ফিলামেন্টকে যুক্ত করার জন্য, মানে এই যে এই জিনিসটা লম্বা সোজা মেইনটেইন করার জন্য ফর্মিন আসবে। বুঝেছো? জি ম্যাম। ম্যাম ম্যাম মনোমার বলতে কি অ্যাক্টিন সাবইউনিট কে বোঝাচ্ছে? হ্যাঁ, মনোমার বলতে সাবইউনিট কি বোঝাচ্ছে, আর পলিমার বলতে ফিলামেন্ট কি বোঝাচ্ছে। তো ফর্মিন কি বুঝতে আর কেউ কোনো সমস্যা আছে? ফর্মিনের কাজ বুঝতে? নো ম্যাম। জাস্ট ইলাংগেশনটা মিডিয়েট করে। এখন আমরা পড়বো থাইমোসিন আর প্রোফিলিন। থাইমোসিন আর প্রোফিলিন কি জিনিস? ফার্স্টে কি বললাম, কিভাবে নিউক্লিয়েশন হবে, কিভাবে নিউক্লিয়েশন হবে। পরে আমরা পড়লাম নিউক্লিয়াস থেকে কিভাবে ইলংগেট করবে। এখন আমরা পড়বো এই যে মনোমারটা যেখানে এসে বাইন্ড করবে, যে মনোমারটা তাকে কে নিয়ে আসবে? তাকেও তো কেউ নিয়ে আসতে হবে। অ্যাক্টিন মনোমার তো মোটর প্রোটিন না যে তার নিজের গতি টতি গাড়ি টাড়ি আছে, সে একটা এরকম ফেরারি করে চলে আসলো, রাইট? তো ওরেও কেউ নিয়ে আসতে হবে, ওরে কে নিয়ে আসবে? বা সাপোজ এই ইলংগেশনকে বাধা দিতে হবে, আমি আর ওরে বড় করতে চাচ্ছি না, আমার সেল সিগন্যাল করতেছে অ্যাক্টিনকে আর বাড়ায়ও না, ওই জায়গায় থামাও। তো এই যে প্লেসটা তো ফিল আপ করার জন্য কেউ আসবে, ওকে কিভাবে থামাবো আমি? বাধা কে দিচ্ছে? এই দুইটা প্রোটিন আমরা এখন পড়বো, একটা নাম হলো থাইমোসিন আর একটা নাম হলো প্রোফিলিন। ঠিক আছে, ফার্স্টে চলো থাইমোসিনটা দেখি। থাইমোসিন কি করে? এটা হলো আমার অ্যাক্টিন ফিলামেন্ট, এটা পজিটিভ এন্ড এটা নেগেটিভ এন্ড। যখন ফ্রি অ্যাক্টিন মনোমার থাকে ওরা হলো প্লাস ইন্ডে এসে যুক্ত হবে। ওই যে আমার ক্লেফট তৈরি হয়ে রয়েছে, ফর্মিন ক্লেফট করে দিচ্ছে, মনোমার তো বলতেছে ওদিকে আমার জন্য একটা সুন্দর বসার চেয়ার আছে, আমি যাই। সো ও এসে এখানে সুন্দর মতো যুক্ত হওয়ার কথা, প্লাস ইন গ্রোথ যেটাকে বলে। বাট এই মনোমারের সাথে যদি একটা থাইমোসিন কমপ্লেক্স অ্যাটাচড হয়ে যায়, সে কোনোভাবে এখানে আর যুক্ত হতে আসবে না, বিকজ থাইমোসিন ওকে ইনহিবিট করবে প্লাস ইন্ডে যুক্ত হওয়ার জন্য। বুঝতে পেরেছো? বিকজ কেন? ও ওকে ওয়ার্ক করে ফেলবে, পুরোপুরি ওয়ার্ক করে ফেলবে, এবং ও প্লাস ইন্ডের জন্য ও যে পোলারিটি সেটা কমায় দিবে। ঠিক আছে, এজন্য বলা হচ্ছে নো বাইন্ডিং নো প্লাস ইন্ড গ্রোথ। বাট প্রোফিলিন কাজটা হলো টোটালি থাইমোসিন থেকে অপোজিট। প্লাস ইন্ডের মধ্যে ফ্রি মনোমার আসার কথা, প্লাস ইন্ড গ্রোথ হওয়ার কথা। বাট যখন প্রোফিলিন থাকবে, এই মনোমার সেম মনোমারটাই অতি দ্রুত যুক্ত হবে, মানে ও এডিশনটাকে র‍্যাপিড করে দিচ্ছে। প্রোফিলিন হলো কি করতেছে, এডিশনটাকে র‍্যাপিড করে দিচ্ছে, এজন্য লেখা আছে র‍্যাপিড প্লাস ইন গ্রোথ। আর থাইমোসিন কি করতেছে, এই এডিশনটাকে স্টপ করে দিচ্ছে। এখন থাইমোসিন আর প্রোফিলিন কন্টিনিউয়াসলি কম্পিট করে নিজেদের মধ্যে একটা ফ্রি অ্যাক্টিন মনোমারের জন্য। একটা ফ্রি অ্যাক্টিন মনোমার যখন পলিমারাইজড হতে চায়, দ্যাট মিন্স ফিলামেন্টের মধ্যে যুক্ত হতে চায়, তখন প্রোফিলিন আর থাইমোসিন যুদ্ধ করে। প্রোফিলিন চায় আমিও নিব, থাইমোসিন চায় আমিও নিব। প্রোফিলিন যদি নিতে পারে মানে কি, র‍্যাপিড ইন গ্রোথ হবে, আর থাইমোসিন যদি নিতে পারে মানে কি, আর গ্রোথ হবে না।
তো সেল এটা সিগন্যাল করবে যে কে জিতবে, কম্পিটিশনে কে জিতবে সেটা তোমার সেলই সিগন্যাল দিয়ে দিবে। বুঝেছো? জি ম্যাম। ওকে। ম্যাম মাইনাস এন্ডে কিভাবে যুক্ত হবে? মাইনাস ইন্ডে যুক্ত হওয়ার জন্য এই প্রোফিলিন কখনোই কাজ করবে না। মাইনাস ইন্ডে যুক্ত হতে হলে এই যে ফ্রি অ্যাক্টিন শুধু মনোমার ফ্রি অ্যাক্টিভ মনোমারটা শুধু যুক্ত ফ্রি হবে। অ্যাক্টিন মনোমার আসবে। ম্যাম তাহলে প্রোফিলিনের ফায়দাটা কি? মানে নরমালি তো এলংগেট করতেছে অ্যাক্টিন ফিলামেন্টকে, ফ্রি আমরা অ্যাক্টিন যেটা মনোমার যেটা আসতেছে সেটা হলো খুবই স্লো Slow। প্রসেসে আসবে। মানে আর মেমো প্রোফিলিন হচ্ছে আচ্ছা আচ্ছা র্যাপিড ওকে গতিটা বাড়াই দিবে। হুম। আমার আচ্ছা গাড়ি নেই তো এই জন্য পায়ে হেঁটে হেঁটে আসে, দেরি হয়। বুঝি নাকি? বলছি মেমোর গাড়ি নেই বাড়ি নেই এই জন্য পায়ে হেঁটে হেঁটে আসে, দেরি হয়। হ্যাঁ এটাই। ওকে, এখন আমরা যেটা দেখব যে এই যে সবকিছুই তো দেখলাম, কে নিউক্লিয়েট করলো, কে লম্বা করলো, কে এখানে যে যুক্ত হওয়ার জন্য বা বাধা দেওয়ার জন্য আছে। এখন আমি তোমাদের কি পড়াইছিলাম না যে একটা হেলিকাল স্ট্রাকচার সে গঠন করবে অ্যাক্টিন গুলো, মনে আছে? দুইটা হলো যেহেতু ডাবল ডাবল, দুইটা কি একটা ডিএনএ হেলিক্সের মতো হবে। জি ম্যাম। এই হেলিক্সটা কি অনেক টাইট কয়েল হবে নাকি অনেক লুজলি প্যাকড হবে সেটাও ডিটারমাইন করে দিবে কোন প্রোটিন। টাইট কয়েল মানে কি? ডিএনএ এর মতো সুপার কয়েল যেটাকে বলে, অনেক টাইট বাইন্ডিং হয়, মানে কি অনেক কম্প্যাক্ট হবে। একটা দড়ি কিছু কিন্তু আছে লুজও থাকে, কিছু কিন্তু আছে অনেক টাইটও থাকে। লাইলনের যে দড়িগুলো ওগুলো কিন্তু দেখবো অনেক টাইটলি করা থাকে, অনেক টাইটলি প্যাকড থাকে, বিশেষ করে আমরা যেসব দড়িতে কাপড় চোপড় রৌদ্র দিই, রাইট? আবার একটু পাটের দড়ির দিকে দেখো খেয়াল করে, ওগুলা কিন্তু একটু লুজ লুজ হয়, ওদের কিন্তু এই প্যাচটা এতটা টাইট থাকে না, বেশি টাইট দিয়ে গেলে ওগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝেছো? তো এই লুজলি প্যাকড হবে না টাইটলি প্যাকড হবে, মানে কম্প্যাক্ট হবে, এই জিনিসটাও কিছু প্রোটিন ডিটারমাইন করে দিবে। একটা নাম হলো ট্রপোমাইসিন আর একটা নাম হলো কোফিলিন। ট্রপোমাইসিন কি করে দেখো, ট্রপোমাইসিন স্টেবিলাইজ দ্য অ্যাক্টিন ফিলামেন্ট বাই বাইন্ডিং simultaneously to 7 adjacent actin subunit in one protofilament. This prevents other protein from binding to actin. মানে একটা প্রোটোফিলামেন্টের মধ্যে 7টা পাশাপাশি অ্যাক্টিন যে মনোমার গুলো আছে, মানে পলিমারাইজড অবস্থায় যে মনোমার গুলো আছে, এদেরকে ট্রপোমাইসিন বাইন্ড করে রাখবে। মানে কি পরপর 7টাকে একটু ধরবে, তারপরে 7টাকে আরেকজন ধরবে, এরকম এরকম 7টা করে যদি ধরে কেউ একসাথে করে রাখে, ওরা কি নিজেদের পজিশনে খুবই স্টেবিলাইজ অবস্থায় থাকবে না? রাইট? মনে করো অনেকগুলো বাচ্চাকে আমি তাড়া করেছি, সাপোজ আমি 20টা বাচ্চাকে একসাথে তাড়া করেছি। এখন আমি কি করলাম, একটা দড়ি দিয়ে প্রথম 7টাকে বেঁধে দিলাম, আরেকটা দড়ি দিয়ে পরের 7টাকে বেঁধে দিলাম। বুঝেছো? তো ওরা কি ওদের পজিশন থেকে নড়তে পারবে? আর যদি বাধাবাধি না করি, এগুলা কি কোনোটা এটারে খোঁচা মারবে, কোনোটা ওইটারে খোঁচা মারবে, এরকম করবে না? তো কি ওদের পজিশনটা কতটা স্টেবল থাকবে যদি না বাধা অবস্থায়? তো এটাই বোঝানো হচ্ছে ট্রপোমাইসিন হলো এভাবে অ্যাক্টিন ফিলামেন্টকে, অ্যাক্টিন ফিলামেন্ট মানে ওই বড় প্রোটোফিলামেন্ট বা যেই অ্যাক্টিন পলিমারটা আছে সেটাকে স্টেবিলিটি প্রদান করে। আর কোফিলিন কি করে, ওটাকে ডিসস্টেবিলাইজ করে দিবে। কিভাবে ডিসস্টেবিলাইজ করবে? কোফিলিন হলো ওর মধ্যে যেখানে মন চায় সেখানে যুক্ত হবে, অনেকগুলো করে যুক্ত হবে, যুক্ত হয়ে ওকে ফোর্স করবে যাতে ও বেশি বেশি করে টুইস্ট করে। সো যখনই ওকে অনেক বেশি টুইস্ট করবে খুবই টাইটলি, তখনই ফিলামেন্টটা এই জায়গাটা ছিঁড়ে যাবে, ওই জায়গাটা ছিঁড়ে যাবে, মানে ডিসস্টেবিলাইজড হয়ে যাবে। বুঝেছো? ম্যাম টাইট করার ফলেই হচ্ছে ডিসস্টেবিলাইজ হয়ে গেল। এভাবে হলো কোফিলিন আমার অ্যাক্টিন পলিমারকে ডিসস্টেবিলাইজড করে দেয়। ম্যাম এখানে একটু জিজ্ঞেস টাইট হইলে বেশি স্টেবল হবে না? না, টাইট হলে বেশি স্টেবল হবে না। আমি কি বুঝে গেলাম, তখন পাটের দড়িকে যদি তুমি বেশি অনেক টাইট হলে ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাবে। ম্যাম উপরে একটু জিজ্ঞেস করে ইন্টারেস্ট জাগছে ম্যাম, এই যে বলো। হ্যালো। জি ম্যাম, হ্যাঁ বলো। এখানে যে অ্যাক্টিন ফিলামেন্টের এখানে যে 74 ন্যানোমিটার আর নিচে যে 57, এটা কি এমনি দেওয়া আছে মেজারটা? না না না, এটা হলো তোমার টুইস্টিংটা যে আছে, এখানে হলো একটা টুইস্ট যে হয়েছে, ওই যে ডিএনএ এর ক্ষেত্রে পড়ছো না 12 ন্যানোমিটার, একটা জি ম্যাম। টুইস্টের জন্য 12 ন্যানোমিটার না 7 আমি না জানি কি, আমি ভুলে গেছি যেটা থাকে। সো এটার ক্ষেত্রে এটা হলো 74 আর এটার ক্ষেত্রে এটা হলো 57, বিকজ এটা ডিসস্টেবিলাইজড অবস্থায় আছে। এটারটা কয়েলটা অনেক জোরে করা, এজন্য কয়েলের পরিমাণ মানে ওই একটা প্যাচের পরিমাণটা ছোট হয়ে আসছে। বুঝেছো? জি ম্যাম। আর কিছু, আর কোনো কোশ্চেন?
নো ম্যাম। আজকে এই পর্যন্তই থাক, তাই না? জি ম্যাম, অনেক কঠিন। জি ম্যাম। কত কিছু বাকি আছে, সেখানে শেষ করার মতো হবে। আচ্ছা শোনো, তোমাদের শুক্রবারে যে আমি ক্লাস নেবো 1.5 ঘন্টার যে ক্লাসটা হবে, ফার্স্টে 1 ঘন্টা ক্লাস হবে, দেন আধা ঘন্টা পরীক্ষা হবে। যতটুকু পড়িয়েছে সেটার উপরে কুইজ হবে, গুগল ফর্মে কুইজ হবে, 10টা থেকে 15টা কোশ্চেন থাকবে, প্রতিটার জন্য 1 করে মার্কস। ম্যাম একটু বলি। ম্যাম আমাদের ফ্রাইডেতে অলরেডি 2টা সিটি আছে, আর এই শীট তো আমরা এখনো পাই নাই। ওই আগের শীট তো আমরা কালেক্ট করতে পারি নাই ম্যাম। আর সময় তো আছে শুধুমাত্র কালকের দিনটা। ম্যাম শুক্রবার বাদ দিয়ে দেন পরীক্ষাটা। কোশ্চেন শুক্রবারের পরে নিলে ভালো হয় আমাদের জন্য ম্যাম। অলরেডি শুক্রবার দুইটা আমাদের এক্সাম আছে আমাদের ওই দিন। শীট গুলো পাইনি এখনো ম্যাম, শীট গুলো পড়তেই পারি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবার, এরপরে আর কখনোই পসিবল না। ম্যাম রবি সোমের দিকে দিলে ভালো ম্যাম হতো। সোমবার দিন নিলে ভালো হতো সবার জন্য। হ্যাঁ ম্যাম সোমবার দিন নেন। সোমবারে নেন। সোমবারে নেন ম্যাম। সোমবার পারবো না, জি ম্যাম। সোমবার পারবো না। তাহলে ম্যাম কেন পারবো না দেখাচ্ছি। দেখছো সোমবার কি তারিখ? 8 তারিখ, 9 তারিখ থেকে মিড টার্ম। ম্যাম তাহলে মিড টার্মের পরে নেন, মিড টার্ম শেষ হলে। মিড টার্মের আগে তো একটা কুইজ নিতে হবে, মিড টার্মের শেষে তো আরেকটা নিবই। ম্যাম তাহলে এক্সামটা কোন শীটের উপরে? যতটুকু পড়িয়েছি ততটুকুর উপরে। তাহলে ম্যাম এখানে তো রবিবারে দেই। অনেক বড় হয়ে যায় ম্যাম। রবিবারে দেই ম্যাম। রবিবারে আমাদের আছে না, ওই দিন আবার ওই যে রাতের ম্যাডামের এই সপ্তাহে তো ক্লাস নিতে পারল, ওই আমাদের ওই স্যারদের সাথে, বিধান স্যারের সাথে, সায়েন্সের সাথে, ওই এর জন্য তো রবিবারে হয় না। কি রবিবারে সাথে কি? ম্যাম রবিবারে আমাদের ক্লাস থাকে, আপনি যদি সোমবারে নেন তাহলে ম্যাম একটু সুবিধা হয় ম্যাম। সোমবারে কিভাবে নিব? 9 তারিখ থেকে মিড টার্ম, তোমরা সোমবার পারবা? শুধু তো এক্সাম দেবো তাই না ম্যাম? হ্যাঁ শুধু এক্সাম। তাহলে রবিবারে যদি আমি চাচ্ছিলাম না যে ম্যাম তাহলে ম্যাম রবিবার নিলে পড়াটাও ম্যাম interesting হোক। মানে আমি যদি আরেকটা ক্লাস নিয়ে নিই, ওইটার সিলেবাসও সোমবারেরটাতে থাকবে। আর আমি চাচ্ছিলাম মিডের জন্য এক্সট্রা কিছু সিলেবাস থাকুক। একই পরীক্ষা একই সিলেবাসে কুইজও দিবা, আরেক সিলেবাসে মিডও দিবা। জিনিসটা কেমন হয়ে যায় না না? ম্যাম, আজকে পর্যন্ত কোর্স আমরা এই পর্যন্ত কুইজ দেবো, কুইজ দেই, কুইজ শুধু তো পরীক্ষায় হ্যাঁ হবে। 8টা থেকে দে, সমস্যা নেই। রবিবার পারবো না, রবিবার আমি মনে হয় বাইরে থাকবো। আচ্ছা শোনো, তোমরা শুক্রবার রাতে পারবা? না ম্যাম। তাহলে ম্যাম শনিবারেই থাক। ঠিক আছে, রবিবার রাতে দিতে চাচ্ছ, রবিবার রাতে দিতে পারো, বাট আমি হলাম প্রেজেন্ট থাকবো না। আমি তোমাদেরকে গুগল ফর্মের লিংক শেয়ার করে দেবো, একদম টু দা পয়েন্টে। আমি যদি 20 মিনিট সময় দিই, 15টা কোশ্চেনের জন্য যদি 20 মিনিট সময় দিই, 20 মিনিট পরে আমি গুগল ফর্মের রেসপন্স অফ করে দিব, এবং আমাকে থেকে হলে কি কারো কোনো সমস্যা আছে? যন্ত্রণা করবে না। কেউ কি কোনো সমস্যা আছে? 8টা থেকে রবিবার 8টা থেকে হবে। নো ম্যাম। ওকে, তাহলে হলো ম্যাম রবিবারই নেন ম্যাম। ঠিক আছে, তাহলে হলো ওদিন তোমাদের সাথে আমার কোনো দেখা হবে না, কোনো কথা হবে না। আমি জাস্ট গুগল ফর্মের লিংকটা তোমাদের গ্রুপ হোক বা সামহাও মেল হোক কোনোভাবে দিয়ে দিব। কিভাবে দিব? যেভাবে পারো গ্রুপ খুলো, এভাবে হবে না গ্রুপ ছাড়া। সো গ্রুপের মধ্যে আমি যদি লিংকটা দিয়ে দেই, তোমরা এন্টার করে সেখানে সুন্দর মতো নিজেদের পরীক্ষা নিজেরা দিবা। আমি এভাবে তোমার ওইটা প্রোগ্রাম করে রাখবো যে 20 মিনিট পর ওইটার রেসপন্স নিবে না। সো সামহাও 20 মিনিটের মধ্যে এক্সাম শেষ করবা। কেউ যদি আমাকে রিকোয়েস্ট করো, ম্যাডাম আমি পারি নাই, ম্যাডাম আমার এই সমস্যা ছিল, ম্যাডাম আমার ওই সমস্যা ছিল, ওগুলা কোনোভাবেই কাউন্ট হবে না। ঠিক আছে। ওকে, তোমাদের যে আমি ফার্স্ট সেমিস্টার ক্লাস নিয়েছিলাম ওইটা থেকে আমি নেক্সট এসে তো অনেক স্টুডেন্ট অনেক জ্বালায়, তো আমি অনেক স্ট্রিক্ট হয়ে গেছি। আমার আগে যারা ক্লাস করতে, মানে লাস্ট সেমিস্টার, ওদের থেকে জানলে শুনতে পারবো, এরকম করে আমি 7টা না 9টা স্টুডেন্টকে পরীক্ষা দিতে দিই নাই। ওদের খাতা আসেনি, ওরা অনেক রিকোয়েস্ট করছে, আমি আর খাতা পরীক্ষা নেয় নাই মানে নেই নাই। ম্যাম তাহলে এক্সট্রা 1 মিনিট দিন ম্যাম। আচ্ছা এক্সট্রা 1 মিনিট 2 মিনিট কোনো সমস্যা নেই, এগুলো আমি দিব। ম্যাম আমাদেরকে একটু কনসিডার করেন, আমি আমরা extra ম্যাম আমরা minute জ্বালাবো না এমনিই ম্যাম দিব। কেউ আপনাকে। তোমাদের না, সবার ক্ষেত্রেই আমি কনসিডার করি, সবার ক্ষেত্রেই কনসিডার করে যতটুকু বলি তার থেকে সময় বেশি দিয়ে রাখি। জি ঠিক ম্যাম, আছে? ম্যাম আমরা But কেউ জ্বালাবো তারপরে না, এই আমাদেরকে কাহিনী একটু করে। কনসিডার করবেন প্লিজ। ওকে, এক্সট্রা মিনিটও দেওয়া থাকবে, বাট তোমরা হলো যতটুকু আমি টাইম বলেছি 20 মিনিট, জি ম্যাম। সেটা ধরেই
খাতা জমা দেওয়া শুরু করবা, লাস্টের দিকে সবাই 1 মিনিট হাতে রেখে খাতা জমা দেওয়া শুরু করো, তখন তো 1 মিনিটের মধ্যে তো সাবমিট নাই হতে পারে, জি ম্যাম, রাইট? ওই যে নেটওয়ার্কের ম্যাম কোনো কোনো স্টুডেন্ট এরকম করে আমাকে দেখাচ্ছে, ম্যাডাম 50 পর্যন্ত 11:50 পর্যন্ত টাইম ছিল, ম্যাডাম স্ক্রিনশট নিয়ে রাখছে, দেখেন আমি 11:50 সাবমিট করছি, আপনার কাছে যায়নি। সো 11:50 পর্যন্ত যদি তোমার টাইম, তুমি সাবমিট করতেছো 50, এটা কিভাবে আমার কাছে আসবে খাতা? জি ম্যাম। বুঝেছো? সো এই জিনিসগুলো যাতে না হয়। ম্যাম কোশ্চেন কয়টা থাকবে ম্যাম? কোশ্চেন 15টা থাকবে। ম্যাম টাইম? ম্যাম এমসিকিউ থাকবে? হ্যাঁ, সব এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকবে, একটা দুইটা হয়তো বা মাল্টিপল চয়েস থাকতে পারে, ওটা তোমাদের ম্যাম বুঝে 15টা answer করতে হবে। কোশ্চেনের জন্য Okay, ম্যাম ma'am. 20 মিনিট কম হয়ে যায় ম্যাম। কম হয়ে যায়? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে 25 মিনিট থাকবে, এর চেয়ে বেশি থাকবে না, মানে কোনো এক্সট্রা মিনিট থাকবে না। ম্যাম সমান করে দেন, ঠিক আছে, একটার জন্য 2 25 মানে মিনিট। 25। ওরে ম্যাম এটা এমসিকিউ একটু দিচ্ছ না, শর্ট কোশ্চেন ম্যাম এটা মিল হয়ে যায় আর কি ম্যাম, একটার জন্য 2 মিনিট ম্যাম, তাহলে আমরা আর কোনো আপনাকে মিল জ্বালাবো মিল না হচ্ছে ম্যাম। না। না 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 না, এরকম হলে তো তাহলে আমি সারাদিনই দিতাম, তাহলে তার না পরীক্ষা ম্যাম। হলো না। না, তুমি বাকিদেরকে বলে দেখো আমি 10টার জন্য 10 মিনিটও পরীক্ষা নিচ্ছি, 20টার জন্য 20 মিনিটও পরীক্ষা নিচ্ছি। সো বাদ দাও, 15টার জন্য 25 মিনিট মানে এনাফ টাইম। কোশ্চেন অনেক বেশি আচ্ছা কঠিন ম্যাম, হবে না, তারপরে কারো অনেক যদি বেশি প্রবলেম সহজ হয় হবে ম্যাম না। একটু কনসিডার তো করে। কেউ যদি না, এই জিনিসটাই আমি করব না, যতই রিকোয়েস্ট করো আমি কোনো কনসিডার করব না। ওকে ম্যাম, আমরা 25 মিনিটেই দেওয়ার ট্রাই করবো হ্যাঁ, সবাই। আচ্ছা তোমরা ম্যাম। তোমরা 22-23 এর মধ্যে সাবমিট করা শুরু করে আচ্ছা দিবা, ম্যাম, তাইলেই আপনার হবে। তাহলে ma'am. হচ্ছে যে ফেসবুক আইডিটা ম্যাম দেন, কারণ আমরা অলরেডি গ্রুপ খুলেছি কিন্তু আপনাকে অ্যাড করতে পারছি না। কেন পারতেছো না? আহ, wait, লিংক ম্যাম, ওখানে লিংকটা কপি করে আমাকে দিলে আমরা দিয়ে দিচ্ছি। এটা কেন আপলোড হচ্ছে না? বাকি কোর্সের কি অবস্থা? ম্যাম সবেরই অবস্থা কঠিন। ম্যাম ক্লাসটা আবার এত ঠিক মতো short হয়নি ম্যাম, এই জন্যই সমস্যা ম্যাম। ম্যাম 9 তারিখে মিড টার্ম, এটা শোনার পর সবার অবস্থা খারাপ। আমাদের থেকে তো আমাদের অবস্থা বেশি খারাপ। জি ম্যাম। আচ্ছা দেখো তো ফাইলটা কি পাচ্ছ কিনা কেউ? ম্যাম তাহলে গ্রুপেই হচ্ছে যে আজকে তাহলে শীটগুলো প্রোভাইড করে দিন, তাহলে আমরা আমি তাড়াতাড়ি হলো করে start এখন প্রোভাইড করেছি, দেখো কেউ পাচ্ছ কিনা। করব। জি ম্যাম। পাওয়া গেছে? আপনি কি চ্যাটে দিছেন ম্যাম? ম্যাম কোথায় দিয়েছেন? চ্যাটে তো আসে নাই। চ্যাট বক্স চেক করো। ম্যাম আসেনি। ম্যাম আসলে তো আসেনি। এইটাই কেন এই সমস্যাটা করে, আমি তো সবাইকে দিয়েছি, আমার এখানে দেখাচ্ছে সেন্ড, তোমাদের এখানে দেখাচ্ছে সেন্ড না। আমি এখান থেকে পাইছি, ম্যাম আসছে, আমি পাইছি ম্যাম, আমিও পাইছি ম্যাম। ডাউনলোড হচ্ছে। তাহলে হয়তো বাকিরাও পাবা। ম্যাম রায়হান একটা ভাই শীট গ্রুপে পাইছি। একটু দিয়ে দিয়েন, আমরা পাচ্ছি না, মানে আমি পাইনি। আমি এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে। ম্যাম শীট আচ্ছা কি ভাই। একটাই? এটাই, ওকে এটার ম্যাম। মধ্যে সব আছে, এটা পড়াতে পড়াতে আমার জান বের হয়ে যাবে। আমাদেরও ম্যাম কষ্ট হচ্ছে অনেক। এটা খুবই কঠিন, আমি তো তোমাদের আগেই বলছি এই কোর্সটাই অনেক জি ম্যাম। মানে পুরাটাই অ্যাবজর্ব করার মতো একটা কোর্স। ম্যাম বলো। বলছি আমি কি আমার ফেসবুকের লিংকটা এখানে দেবো, আপনি আমাকে জাস্ট একটা মেসেজ করলে আমি মনে হয় পেতাম, অথবা আপনার লিংকটা যদি দিতেন তো। এখানে আমি তো লিংক শেয়ার করছি, এটাও কি পাচ্ছ না কেউ? সরি ম্যাম। আমি তো আমার প্রোফাইলের লিংক শেয়ার করছি, এটা কি পাচ্ছ না এখন কেউ? না ম্যাম, লিংক তো এখানে হ্যাঁ। দেখি, শুধু ফাইল পাইছি। শুধু ফাইল পাইছি ম্যাম।
দাঁড়াও আবার দিচ্ছি। এখন দেখো তো না ম্যাম এখনো আসেনি। ম্যাম হ্যাঁ বলো। এটা তো আজকের সিট, কিন্তু গত ক্লাসের সিটটা কি দিয়েছেন কি? তুমি কি গত শিখতেছি ক্লাসে তো ম্যাম এটা পড়াচ্ছো? থেকেই পড়াইছিল। কেন যে হয়? আচ্ছা copy হচ্ছে না। ম্যাম আমি আমার লিঙ্কটা এখানে দিচ্ছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যাম জি ভাইয়েরটা চ্যাটে? দেখা যাচ্ছে কিন্তু ম্যামেরটা তো দেখা যাচ্ছে না। ম্যাম আসছে। share হয়নি, নিচে দেওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় ঝামেলা হবে না তাই না? না ম্যাম পাইছি এবার আপনি। তো গ্রুপ খুলে ফেলো, অ্যাড করো, ওদিকে হলো বাকি জিনিস দিয়ে দিবো। তাহলে তো এই ম্যাম আজকে আমরা কোফিলিন পর্যন্ত পড়লাম না এই শীটের? হুম আচ্ছা, মানে মাইক্রোটিউবুল বাইন্ডিং অ্যাক্সেসরিজ প্রোটিন। মাইক্রোটিউবুল বাইন্ডিং প্রোটিনস এর আগ পর্যন্ত পড়েছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, ভালো আল্লাহ করে হাফেজ। জি পরীক্ষা ম্যাম, দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। নিচে যাবা?